আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা ভেক্টর অধ্যায়ের যে ভেক্টর ক্যালকুলাস পার্টটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা অলরেডি এই চ্যাপ্টারের একদম শুরু থেকে সবগুলো টপিক ওয়াইজ ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে প্লেলিস্টে আছে। এই ভেক্টর ক্যালকুলাসের ভিডিওটা আপলোড দিলে আমাদের ভেক্টর চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে যাবে, ঠিক আছে, থিওরিটিক্যালি। এরপর আমরা বোর্ড প্রশ্ন সমাধান করব ইনশাল্লাহ। তো আমাদের এই ভেক্টর ক্যালকুলাস আমরা জানবো, তার আগে স্যারের কাছে যদি চট্টগ্রামে অফলাইনে কেউ পড়তে আসতে চাও, কোনো সেটা 26 ব্যাচ বা 27 ব্যাচ যে কোনো ব্যাচের স্টুডেন্ট, তারা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসতে পারে। আর আমাদের ঠিকানাটা এখানে দেওয়া আছে আর স্যারের ডেজিগনেশনগুলো এখানে দেওয়া আছে। দেখেন, আমরা ভেক্টর ক্যালকুলাস ভালোভাবে পারার জন্য আমাদেরকে জানতে হবে ক্যালকুলাস কি। আচ্ছা, ক্যালকুলাস কেন আসছে? এমন সোজা কথাই যেইসব ম্যাথগুলা বা যেসব প্রবলেমগুলা আমরা ডিরেক্টলি সূত্রের সাহায্যে সমাধান করতে পারছি না বা করতে পারলেও অনেক জটিল হয়ে যায়, সেই সব গাণিতিক সমস্যাকে তুলনামূলক সহজ করে সমাধান করার জন্যই আসলে ক্যালকুলাস পার্টটা আসছে। তো আমরা ক্যালকুলাস পার্টের দুইটা পার্ট জানি। আমরা ক্যালকুলাস ইন্টিগ্রাল, একটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস আর একটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস। তো ডিফারেনশিয়েশন যেটা বলি আমরা, ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ বা ব্যবকলন, আর এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর হলো ইন্টিগ্রেশন, ঠিক আছে, বা যৌগজীকরণ বা সমাকলন বা কি সমাকলন। দেখো, আমিও ক্যালকুলাস যে অনেক ভালো পারি, অনেক ভালো জানি তা না, তবে আমাদের ইন্টারমিডিয়েট ফিজিক্স বেসিকে যতটুকু দরকার, ফিজিক্সের প্রবলেমগুলো সলভ করার জন্য দরকার, আর ততটুকু পারি আমি ততটুকু তোমাদেরকে ভালো করে শেখানোর চেষ্টা করছি সহজভাবে। দেখো, আমাদের এই যে ভেক্টর ক্যালকুলাসের মধ্যে আমাদের ইন্টিগ্রেশন পার্টটা নেই। আমাদের ভেক্টর ক্যালকুলাসের পার্ট আছে কোনটা? ডিফারেন্সিয়েশন যেটা আছে বা ডিফারেনশিয়াল ক্যালকুলাস যেটা আছে সেটা। সোজা কথা কোনো কিছু পরিবর্তনের হার নির্ণয় করা অন্তরীকরণের সাহায্যে বা মোট পরিবর্তন নির্ণয় করার জন্য। তো আমাদেরকে জানতে হবে এই ডিফারেন্সিয়েশন বা ডিফারেনশিয়াল ক্যালকুলাসটা, এই যে ডিফারেন্সিয়েশন যেটা আছে আমরা বলতেছি ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ। এই অন্তরীকরণটা দুই ধরনের, একটা হচ্ছে পূর্ণ অন্তরীকরণ, আর একটা হচ্ছে আংশিক অন্তরীকরণ। দেখো, আংশিক অন্তরীকরণ এগুলো যেমন দেখো, কোনটা কি আমরা একটু বলবো। পূর্ণ অন্তরীকরণ যেটা, সেটার ক্ষেত্রে আমরা একটা প্রসেসে বা একটা অংশে টোটাল পরিবর্তন পাবো। আর আংশিক পরিবর্তন এটা আংশিক অন্তরীকরণ যেটা, সেটা আমরা তুলনামূলক ছোট ছোট পরিবর্তন পাবো, ঠিক আছে। এই আংশিক অন্তরীকরণ যেটা আছে, আংশিক অন্তরীকরণ, দেখো, অন্তরীকরণ করার জন্য তোমাকে অবশ্যই একটা অপারেটর নিতে হবে। কি নিতে হবে বলো তো? অপারেটর। অপারেটর কি? সবাই মনোযোগ দিও। হ্যাঁ, অপারেটর ভাই, অপারেটর কি? যে অপারেট করে, সেই তো অপারেটর। যে গাড়ি চালায় সে চালক, তাই না? যে বেশি খায়, যে খায় সে খাদক, ঠিক আছে। যে অপারেট করে সে হচ্ছে অপারেটর। এবার আসো, অপারেট যে করবে সে অপারেটর, ঠিক আছে। ভেক্টরে কিছু অপারেটর আছে। ধরো, আরেকটা অন্যভাবে বলতে গেলে অপারেটর কি? অপারেটর যদি তুমি বলো, এটা হচ্ছে একটা গাণিতিক রাশি হতে পারে, যেটা একটা রাশিকে অন্য আরেকটা রাশিকে অন্য রাশিতে পরিবর্তিত করে কি প্রকাশ করতে পারে। সোজা কথা যে গাণিতিক ক্রিয়া একটি রাশিকে অন্য একটি রাশিতে রূপান্তর করতে পারে তাকেই অপারেটর বলে। তো ভেক্টরে ডিফারেন্সিয়েশনে বহুল প্রচলিত কয়েকটা অপারেটর হচ্ছে ddx বলে আর কি, ddx বা ddy, আর এটা হচ্ছে dz। এইটা হচ্ছে একটা অপারেটর, এটা একটা অপারেটর, এটা হচ্ছে একটা অপারেটর।
তো এই তিনটা অপারেটর খেয়াল করিও, কিন্তু এই তিনটা অপারেটর কি করবে, অপারেট করে বা যে কোনো ফাংশনকে বা একটা সমীকরণকে ইকুয়েশনকে চেঞ্জ করতে পারে। ও চেঞ্জ করতে পারে x এর সাপেক্ষে, ও চেঞ্জ করবে y এর সাপেক্ষে, এই যে d dy তো y এর সাপেক্ষে, ও চেঞ্জ করবে z এর সাপেক্ষে। তাইলে কার সাপেক্ষে চেঞ্জ হবে, কে চেঞ্জ করবে, ওইটা অনুযায়ী হচ্ছে ওই অপারেটরের নামটা হচ্ছে দেখো ddx ddy dz। ঠিক আছে, এখন অনেকেই বলতে পারো স্যার মানে কি এগুলা কিভাবে অপারেশন করে, আসতেছি আমি সেটাতে অবশ্যই আসবো। তুমি একটু চিন্তা করো, এখানে এই যে ddx ও হচ্ছে হলো যেই মানে যে একটা সমীকরণকে আমি হচ্ছে বা যে কোনো সমীকরণ, অ্যাকচুয়ালি কথাটা ব্যাপারটা এরকম না, কোনো একটা তোমার কাজ বা কোনো একটা প্রবলেমকে তুমি অবশ্যই গাণিতিক সমীকরণের মাধ্যমে প্রকাশের পর তারপর তুমি ডিফারেন্সিয়েশন করতে পারবা। গাণিতিক সমীকরণ না হলে তাকে ডিফারেন্সিয়েশন করতে পারবো না আমরা। তো ডিফারেন্সিয়েশন ব্যাপারটা হচ্ছে গাণিতিক, ঠিক আছে। তো আমাদের এই যে ddx ও করবে কি বলতো, ওকে আমি এভাবে বলতে পারি আমরা, ও হচ্ছে x রোগের ডাক্তার। কিসের রোগের, x রোগের। আমরা যেমন বলি না এই ধরো হচ্ছিল মেডিসিন বিশেষজ্ঞ, তারপর হচ্ছিল নিউরোসার্জন, ঠিক আছে, এরকম টাইপের বিভিন্ন স্পেশালিস্ট বলি না। দেখো আমার হার্টে প্রবলেম হয়েছে, যিনি হচ্ছে হৃদরোগ বিশেষজ্ঞ, তো এই হৃদরোগ বিশেষজ্ঞ তিনি আমার হচ্ছে হার্টের অপারেশন করবেন। যিনি হচ্ছে হলো ধরো নিউরোলজির ডাক্তার, উনি তো আর আমার এইটা অপারেশন করতে পারবেন না। তাইলে বলো আমি একটা ডাক্তারের কাছে গেলে তিনি অপারেশন করবেন যদি আমার রোগটা ওনার স্পেশালিস্ট ফিল্ডের হয়, মানে উনি যদি ওই রোগের অপারেশন করে থাকেন, তাহলে আমরা এখানে বলবো এটা হচ্ছে হলো এক্স রোগের ডাক্তার, এটা হচ্ছে ওয়াই রোগের ডাক্তার, এটা হচ্ছে জেড রোগের ডাক্তার। জেড রোগটা থাকলে তবেই উনি অপারেশন করবে এবং আউটপুট পাবেন, মানে অপারেশন করে তাকে ভালো করে একটা চান্সেস থাকবে। কিন্তু যদি কোথাও হচ্ছে জেটের মানে ওনার ধরো আছে, আমি যে বললাম একজন হার্টের রোগীর কাছে যদি মানে সরি হার্টের ডাক্তারের কাছে, হৃদরোগ বিশেষজ্ঞের কাছে যদি তুমি হচ্ছে মাথার ব্যথা নিয়ে যাই, বলে যে চলো কি স্যার আমার মাথাটা অপারেশন করে দেন, তাহলে কি উনি করবেন, করবেন না। করলে ওখানে আউটপুট কত, জিরো, কারণ উনি তো এখানকার ডাক্তার, উনি তো এখানকার ডাক্তার না। কথা বোঝা গেছে? বা হচ্ছে এখানকার প্রবলেম নিয়ে তুমি এখানে ডাক্তারের কাছে গেছো, তাহলে এখানে ডাক্তার হচ্ছে অপারেশন এখানে করে দিলে হবে, এখানে ব্যথা কমবে বা এখানে হচ্ছে প্রবলেম কমবে, কমবে না। দেখো তার মানে যেই রোগের মানে ডাক্তার ওই রোগেরই অপারেশন করবেন উনি, তাহলে এগুলাকে এইভাবে বলা হয়। আর আমাদের ভেক্টরে আমরা অনেক কিছু যে পড়বো তা না, তো আমরা ভেক্টর আসলে যে বলতেছিলাম পূর্ণ অন্তরীকরণ আর হচ্ছে আংশিক অন্তরীকরণ। এখানে পূর্ণ অন্তরীকরণটা আমাদের ভেক্টরে লাগবে না বা আমরা করবো না, শিখবো না। আমাদের ফিজিক্সের ক্ষেত্রে ম্যাথে, তোমরা হায়ার ম্যাথে পড়বে, হায়ার ম্যাথে এগুলো অনেক বিস্তারিত আছে। হায়ার ম্যাথ টিচার যিনি, তিনি হচ্ছে তোমাদের ম্যাথের মানে 9 নম্বরে ম্যাথ ফার্স্ট পেপারের ইন্টারমিডিয়েটের ফার্স্ট পেপারে 9 নম্বর এবং 10 নম্বর, 9 নম্বরে অন্তরীকরণ, 10 নম্বরে হচ্ছে যোগজীকরণ। এই দুটোটা চ্যাপ্টার অনেক লম্বা এবং এখানে অনেক ডিটেইলস আছে, ঠিক আছে। আর ক্যালকুলাস ছোট কোনো বিষয় না, এটা ভাস্ট একটা টপিক। এটা হচ্ছে তুমি হচ্ছে ইন্টারেই সব শিখে ফেলবে, এই ব্যাপারটা এরকম না। দেখো এখানে আমরা পূর্ণ অন্তরীকরণের পার্টে যাব না, আমরা আলোচনা করবো হচ্ছে আংশিক অন্তরীকরণ নিয়ে। আমাদের এখানে আংশিক বা পার্শিয়াল অন্তরীকরণ, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন নিয়ে আমাদের কাজ। তো আমাদের আবার মনে রাখতে হবে এখানে আমাদের এই ভেক্টর অধ্যায়টার মধ্যে হচ্ছে হলো গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, এই জিনিসগুলো দেখো, গ্রেডিয়েন্ট দেখো, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, এরকম কিছু আমরা তিনটা হচ্ছে হলো অপারেশন আমরা একটু পর করব। এই তিনটা অপারেশনেই আমাদের এখানে এইখানের ক্ষেত্রে হচ্ছে হলো কি লাগবে বলতো, এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন দিয়ে আমরা হচ্ছে এগুলোকে ব্যাখ্যা করব। এখন এই যে আমাদের পূর্ণ অন্তরীকরণের জন্য ডিফারেন্সিয়েশনে পূর্ণ অন্তরীকরণের জন্য একটা অপারেটর ধর আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে নাম হচ্ছে হলো নেবলা। কি এটা? নেবলা। এটাকে ডিফারেন্সিয়াল অপারেটর বলছিলেন স্যার হ্যামিল্টন। কে বলছিলেন বলতো? স্যার হ্যামিল্টন বলছিলেন, স্যার হ্যামিল্টন বলছিলেন। পরবর্তীতে এইটাকে ডেল নামকরণ করছিলেন খুব সম্ভবত গিবস, ঠিক আছে, বিজ্ঞানী গিবস, খুব সম্ভবত ছিল এটার নাম ডেল বলেছিলেন, ডেল। এই ডেলটাকে পূর্ণ অন্তরীকরণের সময় এরকম লিখা হয় ddx i ক্যাপ,
ডি ডি ওয়াই জে ক্যাপ এবং ডি ডি জেড কে ক্যাপ। এই জিনিস যদি হয় আমাদের এখন একটু কথা বুঝিও, আমাদের এইটা হচ্ছিল পূর্ণ অন্তরীকরণের জন্য, কিন্তু আংশিক অন্তরীকরণ যখন আমরা করব তখন হচ্ছিল আমরা এই নেবলাকে বা ডেলকে, এই নেবলাটাকে আমরা এভাবে লিখব, এই যে একটু একের মতো করে বাঁকিয়ে লিখব। এই যে এটাকে বলা হয় ডেল ডেল এক্স, এটা ডেল ডেল বলা হয়, হ্যাঁ, ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল জেড জে ক্যাপ ডেল ডেল জেড, সরি এটা ডেল ওয়াই, এটা হচ্ছে ডেল ডেল জেড কে ক্যাপ। দেখো এটা আমরা হচ্ছে আংশিক অন্তরীকরণের ক্ষেত্রে ব্যবহার করব, আর এটা কি পূর্ণ অন্তরীকরণের ক্ষেত্রে ব্যবহার করব। এখন আরেকটু আসি, এবার আংশিক বা পূর্ণ অন্তরীকরণের ব্যাপারটা আরেকটু বলি। ধরো আমার কাছে হচ্ছে আংশিক পূর্ণ অন্তরীকরণটা কি, খেয়াল করি। পূর্ণ অন্তরীকরণটা হচ্ছে ধরো আমার একটা ফাংশন আছে আমার কাছে, ধরো এক্স ওয়াই, মানে এক্স ওয়াই একটা রাশি আছে। আমি যদি ডিডি এক্স এটা দিয়ে করি, এই যে এক্স ওয়াই, দেখো আমাকে করতে হবে কি জানো, এখানে ধরো তোমরা এক্স ওয়াই দুটোটাই চলক রাশি, দুটোটা যখন চলক রাশি হবে তখন আমাকে হচ্ছে পূর্ণ অন্তরীকরণ করতে হবে। তো এই ক্ষেত্রে দেখো একবার এক্স কে বাইরে রেখে এই যে এক্স এর সাপেক্ষে ওয়াই কে অন্তরীকরণ করতে হবে, প্লাস আবার ওয়াইটাকে বাইরে রেখে এই যে এক্স এর সাপেক্ষে এই এক্স অপরটাকে অন্তরীকরণ করতে হবে। এটা হচ্ছে পূর্ণ অন্তরীকরণ, মানে এখানে দুটোটাই হচ্ছে চলক রাশি, এক্স ওয়াই দুটোটা কি চলক রাশি। কিন্তু যদি এই এক্স ওয়াই এর মধ্যে আমি বলি যে এক্স হচ্ছে হলো চলক রাশি, ওয়াই হচ্ছে হলো ধ্রুবক রাশি, মানে যে কোনো একটাকে ধ্রুবক জ্ঞান বিবেচনা করি, তাহলে হচ্ছে হলো আমি এখানে বলতে পারবো না ডি ডি এক্স এই যে এক্স ওয়াই, তাহলে এটা অন্তরীকরণ হবে শুধু এরকম, ওয়াইটা বের হয়ে বাইরে রাখবো, এই যে ডি ডি এক্স কে এই দিয়ে এক্স কে করবো, এইটুকু কাজ মনে রাখতে হবে। তাহলে শুধু একটাকে, একটা রাশির মধ্যে কোনো একটা চলক রাশি একটাকে হচ্ছে চলক বিবেচনা করে অন্যগুলোকে যদি ধ্রুবক জ্ঞান বিবেচনা করা হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আংশিক অন্তরীকরণ। আর পূর্ণ অন্তরীকরণে কি করা হয়, পূর্ণ অন্তরীকরণে হচ্ছে দুটোটাই চলক রাশি, দুটোটাই চলক রাশি, তাহলে একটাকে স্থির ধ্রুবক ধরলে অন্যটাকে অন্তরীকরণ করে এভাবে দুইবার করতে হবে। একটাকে মানে এইটাকে ধ্রুবক ধরে এটাকে অন্তরীকরণ, আবার এটাকে ধ্রুবক ধরে এটাকে অন্তরীকরণ করতে হচ্ছে, এটা হচ্ছে পূর্ণ অন্তরীকরণ। তো এই আংশিক অন্তরীকরণের ক্ষেত্রে আমরা এটা ডি ডি এক্স লিখবো না, এটা ডেল ডেল এক্স এভাবে লিখবো। এই যে ডেল, দেখো একের মতো একটু, হ্যাঁ, ডেল ডেল এক্স এই এভাবে লিখবো। এটা কথা কি বুঝা গেছে? এখন আমাদের ডেল ডেল এক্স দিয়ে যদি এক্স ওয়াই এটা হয় ওয়াই ইকুয়াল টু ডেল ডেল এক্স এক্স, এভাবে হচ্ছে আমরা অন্তরীকরণ আংশিক অন্তরীকরণটা করব। তো আংশিক অন্তরীকরণের জন্য তাহলে আমাদের এটা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, যেটা এর নাম কি বলছিলাম আমরা, এটা হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। আমাদের এটা দিয়ে অপারেশন আছে, আমরা এগুলো জানার সাথে সাথে এবার আমাদের চলে যেতে হবে হচ্ছে হলো এই যে অপারেশনগুলো হয় কিভাবে হয়। দেখো কিছু সূত্র আমাদেরকে, যেমন আমরা যেমন গতির অঙ্ক করার জন্য কিছু সূত্র কি করি ইউজ করি, ঠিক সেম ভাবে যেমন হচ্ছে এই ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি, এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এটি স্কয়ার, তারপর চলো ভি নট মানে হচ্ছে ইউ আর কি আদিবেগ এটা, হ্যাঁ, তারপর চলো আমরা জানি ভি স্কয়ার ইকুয়াল টু ভি নট স্কয়ার প্লাস 2as, এরকম ইত্যাদি ইত্যাদি অসংখ্য সমীকরণ গতির ক্ষেত্রে আমরা অঙ্ক করার জন্য এগুলো ইউজ করি। এগুলো প্রুফ আছে, কিন্তু কথা হচ্ছে এগুলো আমাদের প্রুফ করতে হয় না, এগুলো আমাদের এগুলো ইউজ করে আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি। ঠিক এখানেও কতগুলো আমরা সূত্র কি করব ইউজ করব বিভিন্ন অংশে, যেগুলোর প্রুফ আমাদের ফিজিক্সে লাগে না, এগুলো তোমরা হায়ার ম্যাথের লিমিটেড চ্যাপ্টারে শিখবে। ঠিক আছে, লিমিট নামক একটা অধ্যায় আছে নবমের 9.1 খুব সম্ভবত, ওই চ্যাপ্টারে তোমাদের হায়ার ম্যাথ টিচার পড়াবেন যে হচ্ছে কিভাবে এই সূত্রগুলো এসেছে। তা আমি জাস্ট এখানে হচ্ছে ফর্মুলাগুলো শেখাচ্ছি, আমাদের যেই ফর্মুলাগুলো এখানে লাগবেই লাগবে। ডেল ডেল এক্স ধরো এক্স টু দি পাওয়ার এন, তারপর ডেল ডেল এক্স ধরো এই x টু দি পাওয়ার n, তো তাহলে x টু দি পাওয়ার n হইলে কিন্তু বাদ ভাই এগুলো আমরা পারবো, আমি দেখবো, আমি তোমাদেরকে এখন শিখাবো। সেটা হচ্ছে আরেকটা হচ্ছে ধরো এরকম sin x, তারপর ডেল ডেল x, এটা হচ্ছে হলো এই
cos x ধরো একটা, del del x tan x, এরকম এগুলো আমাদের এই কয়েকটা রাশি আমরা একটু জেনে রাখি, ঠিক আছে। এইটা হচ্ছে কি রোগের ডাক্তার? x রোগের ডাক্তার, ঠিক আছে। x রোগের ডাক্তার, এখানে x আছে না? আছে। তাহলে এই x এর এই যে এরকম কন্ডিশন থাকলে এই যে পাওয়ার যেটা আছে সে সামনে চলে আসবে, x নিজে বসবে, তারপরে উপরে পাওয়ারটা আবার নিজে বসবে, তারপর পাওয়ার থেকে এক বাদ যাবে, এটা হচ্ছে সূত্র। তার মানে x টু দি পাওয়ার n কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে nx n-1, ঠিক আছে। আর x এর সাপেক্ষে sin x কে করলে cos x, cos x কে করলে মাইনাস sin x, আর tan x কে করলে sec square x। এই জিনিসগুলো আমাদের, এই সূত্রগুলো তোমরা একটু মাথায় রাখিও, ফিজিক্সের আমাদের এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার জন্য এগুলো লাগবে, ঠিক আছে। এগুলো ডাইরেক্ট আমরা মুখস্থ রাখবো এরকম সূত্রের মতো। এগুলোর প্রুফগুলো আবার বলছে হ্যাঁ ম্যাথ তোমরা লিমিটর থেকে পড়বে ইনশাআল্লাহ। তো এখন আমাদের আরো কিছু ব্যাপার স্যাপার আছে, যেমন স্যার এরকম উদাহরণ নেন, দেখো। আচ্ছা, এটা যদি আমি ডেল ডেল ওয়াই দিয়ে x টু দি পাওয়ার n করি, এরকম দেখো, এটার আউটপুট কত? এখানে একটা জিনিস মনে রাখতে হবে স্যার, এখানে আমাদের যে ডেল ডেল ওয়াই, এটা ওয়াই রোগের ডাক্তার না, কিন্তু এইটার মধ্যে কি ওয়াই আছে? নাই। তাইলে ও ধ্রুবক, ও পুরোটা কি ধ্রুবক, মানে এখানে কোনো চলক রাশি নাই, মানে x নাই, ও স্যার ওয়াই নাই, ওয়াই নাই। তাহলে ওয়াই না থাকলে এটা এই ধ্রুবককে অন্তরীকরণ করলে, মানে শুধু যদি ধ্রুবক থাকে, মানে এটার সাথে অন্য কিছু থাকে না, তখন ধ্রুবক থাকলে এটার আউটপুট বা অন্তরজ হচ্ছে 0, ঠিক আছে। তো এটাকে যদি স্যার ডেল ডেল জেড দিয়ে করি আমি x টু দি পাওয়ার n কে, তাইলেও 0, কারণ এটা তো জেড রোগের ডাক্তার, ওখানে তো জেড রোগ নাই, এই রোগীর তো জেড মানে জেড রোগটা হয় নাই, এই রোগীর অন্য x রোগ হয়েছে, তো x রোগের তো অপারেশন এই ডাক্তার করবে না, এই ডাক্তার করলো আউটপুট কি আসবে? ভালো আসবে, মানে এটা তো উল্টা রোগে মরে যাবে না। তো এটা হচ্ছে আউটপুট 0, কোনো আউটপুট নাই। কথা বুঝিয়ে এভাবে মনে রাখতে পারো, এগুলো হচ্ছে এই লজিকে মনে রাখলে আমার কাছে মনে হয় ইজি হয় আর কি। এরপর স্যার আরো কিছু ব্যাপার স্যাপার আছে, কি স্যার? যেমন ধরো আমি যদি হচ্ছে ডেল ডেল x, এভাবে দেখো x স্কয়ার কি করি, কি হবে তোমরা বলো? x স্কয়ার কি করলে 2 সামনে চলে, এই যে এই ফর্মুলা, এটা 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 পাওয়ার সামনে চলে আসবে 2, তারপরে x নিজে বসে যাবে, তারপরে পাওয়ার এই যে n-1 পাওয়ার মানে 2, এই যে পাওয়ার 2 - 1, তাহলে এটা 2x টু দি পাওয়ার 1 মানে 2x। তাহলে x স্কয়ার কে অন্তরীকরণ করলে কত পাবো? 2x পাবো, ঠিক আছে। এখানে আমি যদি আরো কিছু অঙ্ক করতে যাই, সেটা হচ্ছে হলো দেখো আমাদের এই ডেল ডেল x, ধরো x এই যে ধরো এটা হাফ মানে রুট x আর কি, তো রুট x না দিয়ে অন্য কিছু দিতে পারি আমরা, ধরো x টু দি পাওয়ার 5, এখানে একটা এরকম দিলাম 5x টু দি পাওয়ার 5 বা 6x টু দি পাওয়ার 5। দেখো এটা অন্তরীকরণ করলে আমাদের এখানে মনে রাখতে হবে আমরা কোন ডাক্তারের সাহায্যে অপারেশন করাচ্ছি, x রোগের ডাক্তারের সাহায্যে। তাহলে এখানে কি x আছে? আছে। x এই যে x টু দি পাওয়ার 5, x ছাড়া আর কে আছে? 6 আছে। এই 6 হচ্ছে ধ্রুবক, এই 6 কে আমি কোথায় নিয়ে আসবো? সামনে নিয়ে আসবো, কারণ ওকে ওই যে আংশিক অন্তরীকরণে যেটা ধ্রুবক, ধ্রুবকগুলোকে বাইরে নিয়ে আসবো, এখানে ধ্রুবক আর বাকিটাকে আমরা চলক বিবেচনা করব। তাহলে ডেল ডেল x x টু দি পাওয়ার 5। এইবার 6 এখানে 6, আর এটা হচ্ছে হলো 5, তো এই যে এবার অন্তরীকরণ করার পর এই সূত্রটা অ্যাপ্লাই করো, 5 x নিজে বসবে 5 - 1, তাহলে হচ্ছে হলো এটা দ্বারা হচ্ছে হলো 6 * 5x টু দি পাওয়ার 4, তাহলে 5 6 এটা 30 x টু দি পাওয়ার 4, এরকম কিছু। কথা কি বোঝা গেছে? তার মানে x টু দি পাওয়ার 5 কে অন্তরীকরণ করলে 5x টু দি পাওয়ার 4 আসে, ঠিক আছে। এরকম ধরো যদি x ডেল ডেল x এই 1/x কে করো, কি আসবে বলো তো? 1/x মানে কি বলো তো? x ইনভার্স 1, তাই না? তা আমি যদি এটাকে অন্তরীকরণ করি, এই যে পাওয়ার -1 সামনে আসলো, x নিজে বসলো, তারপর -1 থেকে আরো 1 বাদ, তাহলে এটা কি আসবে? -x ইনভার্স 2, তাহলে এটা আসবে -1/কি আমি x স্কয়ার এভাবে লিখতে পারি, ঠিক আছে। এগুলো হচ্ছে হলো আমাদের পার্শিয়াল অন্তরীকরণের বেসিক কিছু সূত্র, যেগুলো আমরা এখন হচ্ছে হলো আমাদের প্রবলেম সলভ করতে গিয়ে বিভিন্ন জায়গায় কি করব? এই প্রকাশ করব বা ইউজ করব। দেখো আমি এখন কিছু প্রবলেম সলভিং এ যাব।
এখানে একটা xy এর একটা ফাংশন দেওয়া আছে 2x z⁴ - x²y হলে এত বিন্দুতে ডেল ফাই এটা বের করতে হবে। এটা বের করার আগে আমি তোমাদের কিছু বেসিক দেই, তোমরা এগুলো একটু তুলে ফেলতে হবে। সেটা হচ্ছে আমাদের এখানে গ্রেডিয়েন্ট যে পড়বো আমরা, সেই গ্রেডিয়েন্টটা কি? গ্রেডিয়েন্ট, আচ্ছা, গ্রেডিয়েন্ট হলো যে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল বা নেবলা এবং যে কোনো একটা স্কেলার রাশি, মানে স্কেলার ক্ষেত্র, অ্যাকচুয়ালি স্কেলার ক্ষেত্রকে প্রকাশ করতেছে এরকম একটা রাশি, ঠিক আছে? স্কেলার ক্ষেত্র কি? যেই ক্ষেত্রের প্রত্যেকটা বিন্দুতে তুমি কি পাবা? স্কেলার রাশি পাবা। যে কোয়ান্টিটি মেজার করবা সেটা স্কেলার রাশি, সেটা হলো তোমার কি স্কেলার ক্ষেত্র। আর যেই ক্ষেত্রের প্রতিটা পয়েন্টে তুমি কি পাবে? ভেক্টর রাশি পাবে, ভেক্টর বা দিকমূলক রাশি পাবে, সেটা হলো ভেক্টর ক্ষেত্র। তো ধরো স্কেলার ক্ষেত্রের একটা সমীকরণ, সেটা ফাই, এখানে দেওয়া আছে ফাই। ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল বা নেবলা এবং ফাই এর সাধারণ গুণফল, এটাই হবে গ্রেডিয়েন্ট, ঠিক আছে? আমরা এটাকে প্রকাশ করব এভাবে, গ্রেড ফাই ডি, গ্রেড ফাই, এখানে একটা ফোঁটা দিতে পারো, গ্রেড ফাই না দিলে কোনো সমস্যা নেই। আর এটা এই সাধারণ গুণফল, সাধারণ গুণফল মানে ডট গুণ না ক্রস গুণ না, ভেক্টরের ডট গুণ ক্রস গুণ আলাদা আলাদা না, ওইটা না, মানে নরমাল গুণফল। এবং এটা মনে রাখবা, এখান থেকে যে গ্রেডিয়েন্ট আসবে এদের ফলাফল যেটা আসবে সেটা ভেক্টর রাশি আসবে। কি পাবো বলো তো? ভেক্টর রাশি। কোন রাশির গ্রেডিয়েন্ট একটি ভেক্টর রাশি। দেখো স্কেলার রাশি, এটা ফাইটা হচ্ছে একটা স্কেলার রাশি। ফাই কি? এখানে ফাই হচ্ছে স্কেলার। স্কেলারটাকে তুমি নেবলার সাথে সাধারণ গুণ করার ফলে সেটা কি রাশিতে পরিণত হবে? ভেক্টর রাশিতে পরিণত হবে। দেন ডাইভারজেন্স বলে একটা টার্ম আছে, ডাইভারজেন্স। এই ডাইভারজেন্স কি? খেয়াল করো, এই ডাইভারজেন্স হলো ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল বা নেবলা এবং যে কোনো একটা ভেক্টর রাশি, ধরো এ, এদের ডট গুণফল। তো এদের ডট গুণফলটাই হলো ডাইভারজেন্স, ঠিক আছে? এই ডাইভারজেন্সটা, আচ্ছা ও ভালো কথা, এই যে স্কেলার, এই যে গ্রেডিয়েন্টটা কোন স্কেলার রাশির সর্বাধিক বৃদ্ধির হার নির্দেশ করে। সর্বাধিক কি? বৃদ্ধির হার নির্দেশ করে, এটা মাথায় রাখতে হবে। কি? কোন একটা এই যে স্কেলার ক্ষেত্রটা আছে, এই স্কেলার ক্ষেত্রটার সর্বাধিক বৃদ্ধির হার কত, সেটা বের করা যাবে গ্রেডিয়েন্ট ফাই থেকে। এই যে একটা ভেক্টর রাশি এবং যে কোনো ভেক্টর রাশি এবং একটা নেবলা বা একটা নেবলা, কি শুধু নেবলা তো নেবলাই, নেবলা দা কেবলা। দেখো নেবলার ডট গুণফলটা হবে ডাইভারজেন্স। আর আমরা জানি নেবলা একটা ভেক্টর রাশি, এ একটা ভেক্টর রাশি, দুইটা ভেক্টর রাশির ডট গুণফল স্কেলার রাশি হয়। কি হয় বলো তো? স্কেলার রাশি। তাহলে এই গুণফলটা কি, মানে এই রেজাল্টটা কি আসবে? স্কেলার রাশি। আর একটা জিনিস মনে রাখতে হবে, এই এখানে ডাইভারজেন্স বের করার পর কখনো যে একটা স্কেলার রাশি আসবে, এই মানটা যদি ধনাত্মক হয়, একটা হতে পারে ধনাত্মক, হতে পারে ঋণাত্মক, হতে পারে আর শূন্য হতে পারে। যখন দেখো আমাদের এই ডাইভারজেন্স ধনাত্মক আসবে, তখন এই যে ভেক্টর ক্ষেত্রটা আছে না, এ, সে উৎস হিসেবে কাজ করবে। কি? উৎস বা সোর্স। ওখান থেকে যে কোনো পদার্থ বেরিয়ে যাবে, মানে প্রসারিত হবে, আয়তনে বেড়ে যাবে। আয়তনে কি? বেড়ে যাবে, ঘনত্ব কমে যাবে। আয়তন যত বাড়বে ঘনত্ব তত কমবে। আর ডাইভারজেন্স নেগেটিভ হওয়ার অর্থ এটা গ্রাহক হিসেবে কাজ করবে, মানে ওখানে আসতে থাকবে। তোমরা স্যার এগুলো কেমন? ধরো কোন একটা বিন্দুতে এইখান থেকে এটা চিন্তা করো, এখানে এরকম যদি এই বিন্দুটা থেকে এখান থেকে যদি ধরো এরকম চারদিকে ধরো কোনো বাতাস বের হয়ে যাচ্ছে বা কিছু একটা বের হয়ে যাচ্ছে, এখানে বুঝতে হবে ডাইভারজেন্স কেমন? ডাইভারজেন্স পজিটিভ, এটা বের হয়ে যাচ্ছে যে। আর যদি এই বিন্দুটাতে ধরো বাতাসগুলো ঢুকে, এই যে বাতাস ঢুকতেছে, দেখো বাতাস আসতেছে, ও গ্রাহক হিসেবে কাজ করতেছে, তাহলে এটা কি? তখন ডাইভারজেন্স নেগেটিভ আসবে, ঠিক আছে? আর এটা এক্ষেত্রে কি হচ্ছে? ছোট হয়ে যাচ্ছে, আয়তন কমে যাচ্ছে। আয়তন কমে, এইগুলো চাপ দিলে, এটা মানে চাপ দেওয়া মানে এদিকে প্রবেশ করতেছে, মানে ছোট হয়ে যাচ্ছে, বড় জায়গা থেকে ছোট হয়ে যাচ্ছে। তাহলে আয়তন যদি কমে যায়, ঘনত্ব বেড়ে যাবে, স্বাভাবিক না? ঘনত্ব বেড়ে যাবে। আর যদি যা আসতেছে যা তাই চলে যাচ্ছে, তাইলে ডাইভারজেন্স শূন্য। ডাইভারজেন্স শূন্য মানে এরকম, দেখো আয়তন বাড়েও না কমেও না, ঘনত্ব বাড়েও না কমেও না। ধরো একটা পাইপের মতো, এই যে এরকম, ধরো এদিক দিয়ে যা ঢুকতেছে, যতগুলা ঢুকতেছে, ধরো 10 ঢুকলে এদিক দিয়ে কি বের হচ্ছে? 10ই বের হচ্ছে।
এরকম হলে তখন হচ্ছে ডাইভারজেন্স শূন্য আসে। এক্ষেত্রে দেখো প্রসারিত হয় নাই, সংকুচিত হয়নি। ধর একটা পাইপের মধ্যে দিয়ে এগুলোর ক্ষেত্রে চিন্তা করতে পারো এরকম, ধর একটা পাইপের মধ্যে দিয়ে ঢুকছে, ঢুকে হচ্ছে এরকম হচ্ছে বের হওয়ার সময় এরকম প্রসারিত হয়ে বের হচ্ছে, তাইলে হচ্ছে তোমার সেটা কি বলতো, এই যে ডাইভারজেন্স পজিটিভ। ধরো একটা পাইপের মধ্যে হচ্ছে এভাবে ঢুকলো, এই ঢুকে এভাবে হচ্ছে ছোট হয়ে গেল, এই দিক দিয়ে ঢুকছে বেশি কিন্তু ঠিক এই দিক দিয়ে ছোট হয়ে বের হচ্ছে, তাহলে তখন এইটা হচ্ছে ডাইভারজেন্স নেগেটিভ আসবে। আর আমাদের এই জায়গাগুলোতে এই যে এটাকে এই শেপটাকে বলা হয় সলিনয়েডাল, সলিনয়েডের মতো। ওই যে অন্তরিত তামার তার দিয়ে পেঁচিয়ে যে সলিনয়েড তৈরি করি, সেখানে হচ্ছে চুম্বক চ্যাপ্টারে আমরা পড়ি, সেখানে হচ্ছে দেখো এখানে যা ধর একটা পাইপের মধ্যে দিয়ে যা পানি ঢুকতেছে তাই বের হয়ে যাচ্ছে সমান্তরালে একই রকম ভাবে, তাইলে এখানে ডাইভারজেন্স কত হবে, শূন্য হবে। আর এটা একটা সলিনয়েডের মতো আচরণ করে বিধায় এটা হচ্ছে আমাদেরকে বলা হয় যখন ডাইভারজেন্স কোন একটা ভেক্টরের ডাইভারজেন্স শূন্য, তখন ওই ভেক্টরটা হচ্ছে সলিনয়েডাল, সলিনয়েডের মতো আর কি, ঠিক আছে। সলিনয়েডাল মানে হচ্ছে ডাইভারজেন্স শূন্য হইতে হবে, এটা কন্ডিশন মাথায়। আর কার্ল হচ্ছে হলো, এবার আসলে এগুলো তোলা হয়ে গেছে, আশা করি তোলা হয়ে গেছে। এবার কার্ল আমাদেরকে বুঝতে, আমরা এখানে এগুলো মুছতে হচ্ছে কেন জানো, কারণ উপরে একটা অঙ্ক প্রশ্ন আছে, এটা আমরা সলভ করবো একটু পরে। এখন আমাদের কার্ল বুঝতে হবে, কি বলতো কার্ল। যখন আমি কার্ল বুঝবো, কথা বুঝিও কার্ল, ও ভালো কথা, ডাইভারজেন্স কে প্রকাশ করব চলো এরকম, ডাইভারজেন্স এরকম, এ ভেক্টর হতে পারে, বি ভেক্টর হতে পারে, সি ভেক্টর হতে পারে, কিউ দুমো দুকো দুরু যা ইচ্ছা হতে পারে ভেক্টরটা, ঠিক আছে। আর কার্ল হচ্ছে হলো ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল বা নেবলা এবং যে কোনো একটা ভেক্টর রাশির ক্রস গুণফল। আর আমরা জানি দুইটা ভেক্টরের ক্রস গুণফলটা হচ্ছে একটা ভেক্টর রাশি হয়, কি হয়, ভেক্টর রাশি। তাহলে দেখো আমাদের গ্রেডিয়েন্টে স্কেলার রাশিটা ভেক্টর রাশি হচ্ছে, আর ডাইভারজেন্সে আমি বলছিলাম এটা, দেখো এই তোমার মাথায় রাখতে হবে, আমি এগুলো বুঝে অঙ্ক করাবো, অঙ্ক অবশ্যই করাবো, কিন্তু বলতে এই জিনিসগুলো না জানলে তুমি এগুলো ভালোভাবে প্রপারলি হচ্ছে হলো কি এক্সপ্লেইন করতে পারবে না, প্রপারলি সলভ করতে পারবে না। এটা একটা কি হয়, স্কেলার রাশি হয়। আর ডাইভারজেন্স আর গ্রেডিয়েন্ট হচ্ছে হলো এই যে এই গ্রেডিয়েন্ট এভাবে লিখি, গ্রেডিয়েন্ট কি হয় বলতো, ভেক্টর রাশি। তাহলে গ্রেডিয়েন্ট করে কি, গ্রেডিয়েন্ট অপারেশনের মাধ্যমে স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তর করা যায়। ডাইভারজেন্সের মাধ্যমে তুমি চাইলে হচ্ছে হলো স্কেলার রাশিকে ভেক্টর রাশিকে স্কেলার রাশিতে রূপান্তর করতে পারবে। আর ভেক্টর রাশি থেকে ভেক্টর রাশি থাকবে, সেটা হচ্ছে হলো কার্ল, ক্রস গুণফল, ঠিক আছে। ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর নেবলা এবং হচ্ছে হলো যে কোনো একটা ভেক্টর রাশি ক্রস গুণফলটা, ওকে। আচ্ছা, এখন এই যে কার্লটা আমরা নরমাল নিয়মে এই যে প্রকাশ করব এভাবে, কার্ল অফ এ, এভাবে প্রকাশ করব আমরা, এবং যেভাবে ক্রস গুণ করি আমাদেরকে ওইভাবেই করতে হবে, একটু পরে আমরা সেগুলো দেখব। তবে একটু মনে রাখতে হবে কোন ঘূর্ণন ক্ষেত্রের মানে কার্ল আসলে বিবেচনা করা হয় সাধারণত। ধরো এই কার্লটা ঘূর্ণন প্রকাশ করবে, যদি কার্লের মান পজিটিভ আসে, কি আসে বলতো, মানে পজিটিভ না, মানে অশূন্য, অশূন্য হলে ওই ভেক্টর ক্ষেত্রটি ঘূর্ণায়মান। ভেক্টর ক্ষেত্রটা কি, ভেক্টর ক্ষেত্রটি ঘূর্ণায়মান বা ঘূর্ণনশীল বলা হয়। আর যদি এই কার্ল এ যদি কত হয়, শূন্য হয়, তাইলে ওই ভেক্টরটা হচ্ছে মানে এই ভেক্টরটা হচ্ছে অঘূর্ণনশীল। কেমন, মানে ঘুরছে না, ঠিক আছে, হয়তো মুভটি কি করছে, চলমান আছে, এভাবে সোজাসুজি চলমান আছে আর কি এরকম। আর যদি হচ্ছে কার্ল শূন্য হয়, সরি এটার ক্ষেত্রে হচ্ছে ঘূর্ণায়মান মানে ঘূর্ণনশীল, মানে ঘুরবে এইভাবে ধরো হচ্ছে এইভাবে ঘুরতেছে, মানে ঘুরে, এটা হচ্ছে তোমার কার্ল শূন্য আসবে না। আর যদি কার্ল শূন্য আসে তাহলে বুঝতে হবে যে এরকম হচ্ছে কি সমান্তরালে চলে যাচ্ছে, সামনের দিকে গতিশীল এভাবে, বা পিছনের দিকে গতিশীল কিন্তু ঘুরছে না, কিন্তু কি হচ্ছে না, ঘুরছে না, অঘূর্ণনশীল কোন ভেক্টরের কার্ল শূন্য। এইগুলাকে ইউজ করে এবার আমরা হচ্ছে আমাদের প্রবলেমগুলো করার চেষ্টা করি। একটু আমাদের মাথায় রাখতে হবে বিভিন্ন, আমি আসলে বেসিক কথাগুলো অল্প কথায় বললাম স্যার, বলতে গেলে তো অনেক বাস্তব উদাহরণ, অনেক কিছু দিয়ে আরো অনেক কিছু বোঝানো যাবে। তো আপাতত হচ্ছে যতটুকু জানলে না আমি ততটুকুই বললাম। কোথাও যদি কোনো কিছু ভুল থাকে, ভুল বলি তাহলে তোমরা সেটা কমেন্টে কারেকশন দিও।
আমরা মানুষ তো, আমাদেরও ভুল হইতে পারে, ঠিক আছে? অনেক সময় অঙ্ক করার সময় ভুল হয়ে যায়, লজিক্যালি ভুল হয়ে যায়। যেমন আমার ডিগ্রি হচ্ছে হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি, আমি পিওর ফিজিক্স নিয়ে পড়াশোনা করিনি। তাহলে যারা পিওর ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছেন তাদের তুলনায় আমি হয়তো কিছুটা কম জানবো, এটাই তো স্বাভাবিক, তাই না? আমরা তো ফিজিক্সের সব ল আমার পক্ষে জানা সম্ভব না, বা জানি না। আমি সত্যি কথা যেটা হচ্ছে সব কিছু তো জানি না পুঙ্খানুপুঙ্খভাবে, তো ভুল হয়ে যেতে পারে। ফিজিক্স পড়াচ্ছি আমরা, বাংলাদেশের টিচাররা সাধারণত তোমাদেরকে পড়াই হচ্ছে হলো এই কীভাবে হচ্ছে পরীক্ষা ভালো করতে হবে। ফিজিক্স আসলে এখানে আমরা তোমাদেরকে থিওরিটিক্যাল ফিজিক্স বা আসলে ফিজিক্স প্রকৃতপক্ষে যেটা সেটা শেখাচ্ছি না, আমরা শেখাচ্ছি কীভাবে পরীক্ষায় ভালো করতে হবে। সোজা কথা, আমি অনেক সময় আমার বেচের স্টুডেন্টদেরকে বলি যে হচ্ছে আমরা তো তোমাদেরকে হচ্ছে প্রবলেম সলভিং শেখাচ্ছি, কীভাবে ফিজিক্সের ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করতে পারবে সেগুলো আমরা শিখাই, আমরা আসলে প্রকৃতপক্ষে তোমাদেরকে ফিজিক্স শেখাই না। যাই হোক, পরে চলে আসো। এখন আমাদের এই যে এখানে দেখো একটা স্কেলার ক্ষেত্র দেওয়া আছে, এত বিন্দুতে এই যে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর নেবলা এবং ফাই এর নরমাল গুণফল, তার মানে এটা গ্রেডিয়েন্ট, এটা কি গ্রেডিয়েন্ট, আমাদের গ্রেডিয়েন্ট বের করতে হবে এবং এই গ্রেডিয়েন্টের মানও বের করতে হবে, কারণ আমরা জানি গ্রেডিয়েন্ট একটা ভেক্টর রাশি হবে, আর কোন স্কেলার রাশি গ্রেডিয়েন্ট কি হয়, ভেক্টর রাশি, এবং ওইটার হচ্ছে হলো মান বের করতে বলছে। এত বিন্দুতে, এই বিন্দুতে বের করার আগে, বিন্দুতে আমি পরে বের করব, আগে এইটা হচ্ছে হলো কি বের করব বলো তো, যে ফাই এর যে সমীকরণ আছে সেটা গ্রেডিয়েন্ট বের করে নিব। তাহলে আমাদের যেটা লিখবো আমরা, ধরো গ্রেড ফাই, এই যে ধরো গ্রেড ফাই, এই গ্রেড ফাই হচ্ছে হলো ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর নেবলা। তো নেবলা ইকুয়াল টু অলরেডি আমরা জানি যে নেবলা কি বলো তো তোমরা, নেবলা দা কেবলা ডেল ডেল এক্স আই কে, ডেল ডেল জেড জে কে, ডেল ডেল জেড কে কে, বলো ঠিক আছে কিনা? ঠিক আছে। এখন এটার সাথে সাধারণ গুণ ফাই, ফাইটা কত, এটা ফাই, ফাই এর মানটা বসাই 2x z⁴ মাইনাস x²y। এখন এটা যেহেতু সাধারণ গুণ, তাহলে এটা এদের তিনজনের সাথে গুণ হয়ে আসবে, ব্যাপারটা এরকম দাঁড়াবে না? ডেল ডেল x, এটা যখন ভিতরে ঢুকবে 2x z⁴ মাইনাস x²y, এই আই ক্যাপ তো থাকবে সাথে, মাঝখানে আছে প্লাস, প্লাসের একর এটা, এই যে অপারেটরটা ডেল ডেল জেড বসানো, তারপর এই যে জিনিসটা গুণ হয়ে ওর সাথে থাকবে, তাহলে আমি যেটাকে একক ভেক্টরগুলোকে লাস্টে রাখবো, 2x z⁴ x²y j, দেন হচ্ছে হলো এটা এটার সাথে গুণ হবে, ডেল ডেল জেড, এই যে 2x z⁴ মাইনাস x²y। দেখো আমাদের কয়েকটা ব্যাপার, সেটা হচ্ছে হলো আমাদের এই জিনিসগুলো হচ্ছে এমন ভাবে হচ্ছে সলভ করতে হচ্ছে যেন হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি আমরা, এখানে কিন্তু পূর্ণ অন্তরীকরণ করছি না। এখন এই জন্য হচ্ছে ডেল দিয়ে দিচ্ছি নেবলাটা। এবার আসো আমাদের অপারেশন যখন করব, এটাকে করবো হচ্ছে এক্স রোগের ডাক্তারের সাহায্যে অপারেশন করবো, যদি এক্স রোগটা থাকে আর কি। এটাকে করবো হচ্ছে একটু লিখছি, এটা ওয়াই হবে, এটা ওয়াই রোগের ডাক্তার, তাই ওয়াই রোগের চিকিৎসা করবে, এটা জেড রোগের ডাক্তার, তাই জেড রোগের চিকিৎসা করবে। তাহলে এক্স রোগের যখন চিকিৎসা করবে, প্রথমে এটাকে করতে হবে, তারপর এটাকে করতে হবে, মাঝখানে মাইনাস দিয়ে আসো, তো এটা দুটোটাই করতে হবে। তাহলে এবার চিন্তা করি যে এক্স এর সাপেক্ষে যখন তুমি এখানে এটাকে করবা, এই জায়গাটাকে করবা, তখন তোমাদের এক্স হচ্ছে এক্স রোগের ডাক্তার, তাহলে এক্স আছে, এক্স ছাড়া 2z⁴ এটা বাইরে চলে আসবে, তাহলে এটা কি থাকবে বলো তো, 2z⁴ বাইরে x কে করলে আসবে 1 বিয়োগ এই যে এটা, দেখো এটা কত, x এর সাথে এই যে y বাইরে চলে আসবে, y বাইরে চলে আসলো, x² কে করলে আমরা জানি 2x, সূত্র ওই যে ডেল ডেল x x⁴n n * x n - 1, এই সূত্র অ্যাপ্লাই করছি এখানে, এই যে সবগুলোর ক্ষেত্রে। x এর ক্ষেত্রেও ঠিক সেম, এই যে অনেকে বলে স্যার ddx বা ডেল ডেল x, এটা x এটা 0 হয় কেমনে স্যার, এটা কেমনে হয় 0? দেখো তো এটার পাওয়ার কত, 1, তো পাওয়ার যদি 1 হয় মানে x মানেই তো পাওয়ার 1, পাওয়ার যদি 1 হয় তাহলে তুমি এটাকে কিভাবে করবে, 1 সামনে আনবে, তারপর x কে নিচে বসাবা, তারপর 1 কে পাওয়ারকে বসাবা, বিয়োগ আর পাওয়ার 1 বাদ যাবে, তাহলে x⁴0, আর আমরা জানি কোন কিছু 2⁴ হইলে সেটা কত হয়ে যায়, 1। এই জন্য যার সাপেক্ষে তুমি হচ্ছে করতেছো সেই রাশিটাকে, যেমন ddy y কে করলে 1, ddz z কে করলে শুধু 1 আসবে, এগুলো মাথায় রেখো, তাহলে তাড়াতাড়ি আনসার করে দিতে পারবা সহজে। এইবার আসো স্যাররা আমরা এখান থেকে হচ্ছে হলো এই সলভিং এর দিকে মনোযোগ দেই, এটা আসবে, তাহলে i ক্যাপ বসে যাক প্লাস
ওয়াই রোগের যখন চিকিৎসা করবো, দেখো এখানে কোনো ওয়াই রোগ নাই, তাহলে এটাকে অন্তরীকরণ করলে 0 আসবে আমাদের, এটা 0 বিয়োগ এখানে দেখো x স্কয়ার এবং y, তার মানে y আছে একটা, x স্কয়ার তো ধ্রুবক, তাহলে সে বাইরে চলে যাবে, y এর সাপেক্ষে y কে করলে 1 হবে, একটু আগে বলছি আমি, এটা হচ্ছে j প্লাস আমি যদি z এর সাপেক্ষে করি, এখানে z আছে দেখো, এখানে z নাই, তাহলে এই জায়গায় z এর আবার 2x হচ্ছে হলো ধ্রুবক, তাহলে 2x বাইরে চলে আসবে, আর z টু দি পাওয়ার 4 কে করলে z এর সাপেক্ষে z টু দি পাওয়ার 4 ডেল ডেল z, এই যে দেখো এটা z টু দি পাওয়ার যদি 4 ধরি, এই 4 সামনে চলে আসবে, z নিচে বসবে, তারপর হচ্ছে 4 থেকে আবার একবার যাবে, তার মানে 4z টু দি পাওয়ার কিউব। এটা আমি ডিরেক্ট লিখতে পারতাম, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এখানে লিখলাম 4z কিউব মাইনাস এটা হচ্ছে 0, এখানে একটা k ক্যাপ আছে, কিন্তু এই যে 0 কেন এখানে, কারণ কোন হচ্ছে z রোগের রোগী নাই, তাহলে এই তাহলে আমাদের এইবারে আমি সমীকরণটাকে ফাইনাল একদম ফিনিশিং ধাপে লিখতে পারি 2z টু দি পাওয়ার 4 মাইনাস 2xy i প্লাস এটা হলো মাইনাস x স্কয়ার j, তো মাইনাস এখানে এটাকে কি বানিয়ে দিবে, এই প্লাসটাকেও মাইনাস x স্কয়ার j এভাবে লিখতে পারবো না, আর এটা হলো 8xz কিউব k এই। তাইলে আমাদের যেই ভেক্টরটা ছিল, সরি যে স্কেলার রাশিটা ছিল, তার একটা গ্রেডিয়েন্টটা হচ্ছে হলো এই, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। এখন এই যে গ্রেডিয়েন্টের মধ্যে দেখো i ক্যাপ j ক্যাপ k ক্যাপ একক ভেক্টরগুলো আছে, এর দ্বারা বোঝাচ্ছে এটা একটা ভেক্টর রাশি। আমাদেরকে এই বিন্দুতে বাইর করতে হবে, 2 2 1 বিন্দুতে এটা বাইর করতে হবে। তাহলে সুতরাং কোন বিন্দুতে বলো তো, সুতরাং এই যে আমাদের 2 2 1 বিন্দুতে আমরা এখন বের করব এটা। তার মানে এই সমীকরণের মধ্যে দেখো x এর জায়গায় বসাবা এটা, y এর জায়গায় বসাবা এটা, z এর জায়গায় এটা, x y z এই তিনটা এভাবে ক্রমভাবে মানে ধারাবাহিকভাবে এগুলো বসাই দেব আমরা x y এর জায়গায়। তাইলে আমরা দেখো z এর মান কত -1, তাহলে 2 1 টু দি পাওয়ার 4 -2 x হচ্ছে হলো 2, y হচ্ছে হলো -2, ঠিক আছে। এটা হচ্ছে হলো এটা এরকম আমরা এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি এখানে i কে, x স্কয়ার x কত 2, তাহলে 2 স্কয়ার 8x কত 2, z কত -1, তাহলে -1 কিউব 8। তাহলে আমাদের এই জিনিসটা আসবে কত, দেখো এখন আমি দেখতে পাচ্ছি এখান থেকে এটা টু দি পাওয়ার 4, মানে মাইনাসের উপর টু দি পাওয়ার যদি জোড় গুণিতক হয়, জোড় সংখ্যা হয়, তাহলে সেটা কত হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে এটা হচ্ছে 2 মাইনাস এটা হচ্ছে হলো মাইনাস 7 দুগুণে 8 মাইনাস 8 এর হচ্ছে এটা প্লাস এরকম। আশা করি ক্যালকুলেশন ভুল হচ্ছে না, 4j, তারপর এটা আসবে হচ্ছে হলো এটা কিন্তু মাইনাস থাকবে -1, তাহলে 8 দুগুণে 16 মাইনাস 16k, এই ব্যাপারটা এরকম। তাহলে এটা দাঁড়াচ্ছে হলো 10, 10i মাইনাস 4j 16k। একটু মনে হচ্ছে বিল্ডিং এ কাজ করতেছে, তোমরা হচ্ছে কষ্ট করে একটু হচ্ছে সাউন্ডের প্রবলেমটার জন্য একটু হচ্ছে বুঝতে হবে কষ্ট করে। আমি এটা রিমুভ করার কোনো স্কোপ নাই, ঠিক আছে, কারণ ভিডিও বন্ধ করে দিলে এই মুহূর্তে আবার হচ্ছে তোমাদের জন্য হচ্ছে এই ভিডিও করা সম্ভব না, মানে এটা হচ্ছে আবার এডিট করার এখানে কোনো অপশন নাই আমার কাছে, আমি ওই এডিট করার টাইম দিতে পারছি না। তো যাই হোক, এটা আসলে হচ্ছে আমাদের যে এই বিন্দুতে গ্রেডিয়েন্ট অফ ফাই আসে। এখন এটার মান বের করতে বলতে পারে, এই যে বলছে এখানে মান বের করো, তাহলে এটার মান হবে হচ্ছে হলো এই যে মান আমরা জানি মান কিভাবে বের করে, এক i এর সহগ 10 স্কয়ার প্লাস j এর সহগ স্কয়ার প্লাস হচ্ছে হলো k এর সহগ স্কয়ার। তাহলে আমি এখান থেকে যদি হচ্ছে হলো ক্যালকুলেটরে করি, তাহলে একটা অবশ্যই ভ্যালু পাবো, তো 100 আর এটা হচ্ছে হলো 16, 100 প্লাস 16 প্লাস হচ্ছে হলো মাইনাস 16 স্কয়ার, এটা হচ্ছে 256 প্লাস 16 প্লাস 100, আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে √372। তো √372 এটা মানে 200 কত, 216 স্কয়ারটা কত ছিল, 200 কত ছিল, 256 এটা, তাহলে 372। তো √372 কে আমি যদি করি, এটা 19.29 আসতেছে, কত 19.29, দশমিকে নামিয়ে √372 রেখে দিলেও হতো। এই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট, একদম বেসিক লেভেল, খুব আস্তে আস্তে বুঝালাম তোমাদেরকে, আশা করছি সবাই বুঝতেছো।
তাহলে কোনো বিন্দুতে গ্রেডিয়েন্ট বলুক, ডাইভারজেন্স বলুক, কার্ভ বলুক, যেটাই বের করতে বলবো ওইটা আগে হচ্ছিল ওই বিন্দুতে বের করার আগে ওইটার সাধারণ হচ্ছিল ওই ফাংশনটা। ডাইভারজেন্স বের করতে হলে আগে ডাইভারজেন্সের সমীকরণটা বের করে ফেলবে, গ্রেডিয়েন্ট বললে গ্রেডিয়েন্টের আগে সমীকরণটা বের করে ফেলবে, তারপর বিন্দু বসাবে। কথা বোঝা গেছে? আর মান জানতে চাইলে তো মান জানতে চাইবেই, ওইটা মানও বের করে দেখাতে হবে। এবার আসলে আমরা পরের প্রবলেমে যদি চলে যাই, এখানে একটা প্রবলেম আছে, এটা হচ্ছিল, এটা তোমরা আশা করি আচ্ছা এটা মনে হয় আগেরটাই নাকি আগের অঙ্কটার মতো রাখতেছে x স্কয়ার y, এটা হচ্ছে x স্কয়ার z, ঠিক আছে, x y টু দি পাওয়ার 4। এটা তোমরা এখন এইভাবে আমি এখন যেভাবে করালাম সেভাবে এটা করো তোমরা, ঠিক আছে। তো এটা করার পর তোমাদের হচ্ছে হলো আমি এটা আশা করি এটার মতো করে পারবে, ঠিক আছে। এটা পারবে যেহেতু, তাহলে এটা আর করাচ্ছি না। এরপরে এটাতে চলে যাই। আমাদের এটা হচ্ছে একটা ডাইভারজেন্স ম্যাথ। দেখো এই যে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, এখানে এই ভেক্টর হবে, হ্যাঁ ভেক্টর আছে, ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর নেবলা এবং হচ্ছে হলো যেকোনো একটা ভেক্টর রাশি এর ডট গুণফলটা নির্ণয় করতে হবে, সেই যে ভেক্টর রাশিটা দেওয়া আছে আমার কাছে। তাইলে আমাকে এটা হচ্ছে অনেকটা বলতে পারি আমরা ডাইভারজেন্স অফ এ বের করতে দিচ্ছে, আমাকে ডাইভারজেন্স অফ এ বের করতে দিচ্ছে, প্রশ্ন বলে নাই যদিও, বাট এটা এরকমই বুঝে নিব। তো ভেক্টরটি সলিনয়েডাল কিনা, ভেক্টরটি উৎস হিসেবে কাজ করবে না, আয় করবে কিনা, আয়তন বাড়বে নাকি কমবে, ঘনত্ব বাড়বে নাকি কমবে, এই টাইপের কোশ্চেন যদি করে তাইলে বুঝে যাবে সেটা ডাইভারজেন্সের কথাই উল্লেখ করছে, ঠিক আছে। আর যদি বলে তোমাকে সর্বাধিক বৃদ্ধির হার নির্ণয় করো, সর্বাধিক বৃদ্ধির হার নির্ণয় মানে হচ্ছে হলো গ্রেডিয়েন্ট বের করা। কি বের করা? গ্রেডিয়েন্ট। এখন আমরা যে প্রবলেমে আসছি সেটা দেখি, এই যে তাহলে এটা হচ্ছে হলো ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর নেবলা এবং হচ্ছে হলো এ ভেক্টরের হচ্ছে ডট। তাহলে এই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরটা নেবলাটা হচ্ছে আমরা আগে লিখে দিই ডেল ডেল এক্স আই ডেল ডেল জেড, যে অনেক সময় আমরা ডি বলে ফেলবো, মুখে দেখা যায় ডি, এটা ডি ওয়াই, বারবার এটা ভুল লিখছি, ডি ওয়াই, এটা হচ্ছে ডি জেড, এটা হচ্ছে কে জেড। দেন এটার সাথে হচ্ছে ডট হবে হচ্ছে হলো ডট গুণ হবে হচ্ছে এটা এ ভেক্টরে যে মান বসাবো এই ভেক্টরে x কিউব z i ক্যাপ প্লাস 4y কিউব, এটা কিউব হবে y কিউব 4y কিউব z স্কয়ার j মাইনাস x y স্কয়ার z। আশা করি ভিডিও রেকর্ডিং হচ্ছে, তারপর আমি একটু চেক করে নিই, কারণ অনেক সময় ভিডিও রেকর্ডিং হয় না, আমি একা একা ক্লাস করাচ্ছি। তো এখানে দেখো এই জায়গায় আমাদের এখন ডট গুণের নিয়ম অনুযায়ী আমরা জানি কি প্রথম ভেক্টরে i এর সাথে দ্বিতীয় ভেক্টরে i, এই দুটো রাশি, এই মানে এই রাশি আর এই রাশি গুণ হবে প্রথমে, তাহলে i এ 1 হয়ে যাবে, i ক্যাপ 1 হয়ে যায়। তাহলে এটা থাকবে হচ্ছে শুধুমাত্র ডেল ডেল x, এখানে হচ্ছে x কিউব z প্লাস 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 এই j এর সাথে এই j এর গুণ, তাহলে হবে এটা ডেল ডেল y 4y কিউব z স্কয়ার প্লাস এ মাইনাস কে 1 হয়ে যাবে, এখানে কিন্তু j 1 হয়ে গেছে, j আর j 1 হয়ে গেছে, কে 1 হয়ে যাবে, তাহলে ডেল ডেল z এটা আসবে ছিল x y স্কয়ার z, ঠিক আছে। এবার আসলে হলো আমাদের এখান থেকে অপারেশন করি, এটা x হোকের ডাক্তার, তাহলে ও x কে অপারেশন করবে, z বাইরে চলে যাবে, x কে করলে এটা x কিউব কে করলে 3x স্কয়ার আসবে। তোমরা ওই x টু দি পাওয়ার n এর সূত্র অ্যাপ্লাই করে দেখতে পারো। এটা হচ্ছে y রোগের ডাক্তার, তাহলে 4z স্কয়ার বাইরে চলে আসবে, y কে করলে 3y স্কয়ার, এখানে করলে z কে দেখো x y স্কয়ার এটা বাইরে থাকবে, z কে করলে কত 1, তাহলে এটা হচ্ছে 3z x স্কয়ার প্লাস 12 z স্কয়ার y স্কয়ার মাইনাস x y স্কয়ার। এই তো আমাদের চলে আসছে হচ্ছে এই a ভেক্টরটার হচ্ছে কি গ্রেডিয়েন্ট। এখানে দেখো কোনো ডাইভারজেন্স, এখানে দেখো আমাদের কোনো একক ভেক্টর নাই, i ক্যাপ j ক্যাপ k ক্যাপ নাই, তার মানে এটা একটা কি স্কেলার রাশি আসবে। এবার যদি তোমাকে ওই বিন্দুতে বলে তাইলে হচ্ছে কি ওই বিন্দুতে তুমি হচ্ছে এখানে মান বের করো, মানে x y z এর জায়গায় হচ্ছে ওই বিন্দুর মানগুলো বসাবে সুন্দর মতো, ঠিক আছে। বসিয়ে দিলে সেখান থেকে যদি ধনাত্মক আসে তাহলে উৎস হিসেবে কাজ করবে, যদি হচ্ছে মানে অধিক প্রসারণশীল আর কি, বা অধিক মানে প্রসারিত হবে, আর যদি হচ্ছে নেগেটিভ আসে তাহলে আমরা জানি সংকোচনশীল ঘনত্ব বাড়বে, আর যদি হচ্ছে আমরা জানি শূন্য আসে ডাইভারজেন্স, মানে এইটার মানটা যদি কোনো বিন্দুতে শূন্য আসে তাহলে ওই বিন্দুতে অবশ্যই এটা কি আর এখানে যদি ডিরেকশনে চলে আসো তাহলে বলেই ফেলতাম যে এই ভেক্টর ক্ষেত্রটা হচ্ছে কি বলতো সলিনয়েডাল,
কি সলিনয়েডাল, তার মানে আগত এবং নির্গত সবকিছু সেম। এখানে যতটুকু ঢুকতেছে ততটুকু বের হচ্ছে একটা বিন্দুতে, মানে সেটা হইতে পারে ভেক্টরটা হইতে পারে বেগ ভেক্টর হতে পারে কোন একটা বিন্দুতে, হচ্ছে ধরো হচ্ছে বাতাসের বেগের তুমি হচ্ছে কি এই ডাইভারজেন্স বের করতে চাইতেছো, তখন এভাবে ব্যবহার করবে। এবার আসলে চলে এর পরের প্রবলেমে যদি চলে আসি, এত অবস্থানে এত এর অভিসারিতা বা ডাইভারজেন্স, এই যে একটা ভালো কথা আমার মাথায়, আমি কিন্তু বলি নেই এটা এখন। ডাইভারজেন্সকে আরেকটা জিনিস বলা হয় অভিসারিতা। এই অভিসারিতা নির্ণয় করো, তাহলে প্রথমে এই জিনিসটা কি বের করবা তোমরা বলো তো? এখন ডাইভারজেন্স অফ এ বের করবে একটু আগের অঙ্কটার মতো, তারপরে এই বিন্দু বসিয়ে দেবা। পারবা না ইনশাআল্লাহ? আশা করি পারবা। প্রত্যেক টাইপের এক টাইপের দুইটা করানোর দরকার নেই, তাই না? একটা করে নিচ্ছি। এর আরো অনেকগুলো প্রবলেম আছে, আমরা জানি না ইউটিউবে চলো এগুলোর উপর সবাই চলো এক দুইটা উদাহরণ করানোর ট্রাই করে, অনেক চ্যানেলে থাকতে পারে অনেক বেশি। তো আমি চেষ্টা করছি এগুলো একটু কয়েকটা প্রবলেম করানোর জন্য, যাতে তোমরা চলো ভালো পারো আর কি। দেখাও যে এই ক্ষেত্রটি সলিনয়েডাল। হাই, এটাকে হচ্ছে তুমি যদি ডাইভারজেন্স করো, ডাইভারজেন্স শূন্য আসবে। তারপর একটু তাড়াতাড়ি করি, হ্যাঁ। সলিনয়েডাল যেহেতু বলছে, এই নেবলা এবং হচ্ছে এর হচ্ছে কি ডট, তাহলে নেবলাটা আগে লিখে দিলি ডেল ডেল এক্স আই, ডেল ডেল ওয়াই জে, ডেল ডেল জেড কে। এখানে হচ্ছে হলো 3y to the power 4 z square I plus 4x cube z square j plus minus 3x square y square k। আমরা যখন এগুলাই করব, এর সাথে এটা গুণ, দেখো এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে এই গুণ যখন করব i 1 হয়ে যাবে, যে 1 হয়ে যায়, k 1 হয়ে যায়, ডটের নিয়ম অনুযায়ী ডট গুণনে। আমরা ডট গুণন ক্রস গুণন কিন্তু এই চ্যাপ্টারে, এই চ্যানেলে কিন্তু এই চ্যাপ্টারের উপর দেওয়া আছে। তাহলে i 1 হয়ে যাবে, তাহলে ডেল ডেল x, দেখো ডেল ডেল x হচ্ছে 3y to the power 4 z square, তারপর প্লাস দেখতে পাচ্ছি ডেল ডেল y 4x cube z square মাইনাস ডেল ডেল z 3x square y square। এবার আসো, এখানে কোনো x রোগের ডাক্তার কিন্তু কোনো x রোগী নেই, তাহলে 0 আউটপুট। এটা y রোগের ডাক্তার কিন্তু এখানে কোনো মানে y রোগ নাই, y রোগের রোগী নাই, তাহলে এটা 0। তারপর হচ্ছে মাইনাস, এটা হচ্ছে z রোগের ডাক্তার কিন্তু এখানে z রোগের রোগী নাই, তাহলে এটা কত 0, তাহলে ওভারঅল কত 0। এই দেখো, তাহলে দেখাও যে এই ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল, তার মানে যেহেতু ভেক্টর ক্ষেত্রটি ডাইভারজেন্স শূন্য আসছে, তাহলে এটা কি সলিনয়েডাল দেখানো হয়ে গেছে। দেখো এরপরে প্রবলেমে চলে যাই। এবার কার্ল দিছে, এই কার্লটা হচ্ছে এত বিন্দুতে বলছে, বিন্দুটা দিয়ে দিছে, ভালো হয়েছে। আমরা বিন্দু থেকে পুরোটা করে বিন্দুতে যাব, ঠিক আছে। তো আমি এতটুকু পর্যন্ত করালেই হয়, মানে এই কার্লটা হচ্ছে আমি আগে করাই। এই ইয়াটা দেখো একটু তোমরা সবাই, আল্লাহ দেখো কার্ল অফ এই দেখিও, কার্ল অফ হচ্ছে হলো এই ভেক্টর, এটা হবে হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর নেবলা ইনটু হচ্ছে হলো ক্রস গুণ এ ভেক্টর। তো আমরা ক্রস গুণের নিয়ম অনুযায়ী কি করব, ওই যে প্রথমে হচ্ছে হলো নেবলা নিয়ে নিব। এখানে এ তো আছে, তো আমরা নেবলাটা জানি কত, নেবলা এখানে নেবলা, এখানে নেবলা আমরা কত জানি, এই যে ডেল ডেল এক্স আই, ডেল ডেল ওয়াই জে, ডেল ডেল জেড কে। দেখো এইটা হওয়ার পর আমরা এই যে ক্রস গুণনে চলে যাব। সুতরাং হচ্ছে হলো এটা ক্রস এটা, তো ক্রস করলে আমরা নরমালি যে ক্রসের নিয়ম অনুযায়ী কি করব, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ বসাবো। যে ক্রস গুণ এই চ্যাপ্টারে কিন্তু আছে, তোমরা অলরেডি শিখে ফেলছো। তাই আই জে কে তোমরা ভালোভাবে যদি চিন্তা করো, এই জিনিসগুলো হচ্ছে হলো পুরোটাই হচ্ছে ভেক্টরের সাথে রিলেটেড, এবং ভেক্টরের বেসিক জ্ঞান কিন্তু এখানে কাজে লাগছে, ঠিক আছে। শুধু এটা হচ্ছে ক্যালকুলাস বলে উচিত না, এই জন্য আমরা বলি এটাকে ভেক্টর ক্যালকুলাস, ঠিক আছে। ভেক্টরের সাথে রিলেটেড যেহেতু সব ভেক্টরের নিয়ম মেনে কিন্তু কাজ করছি। আই, এই যে দেখো প্রথম যে ভেক্টরটা দুইটার ক্রস গুণফল বের করতে, তার প্রথম ভেক্টর আর আই এর সহগ কত, এটা দেখো ডেল ডেল এক্স, জে এর সহগ কত, এটা ডেল ডেল ওয়াই, এটা হচ্ছে ডেল ডেল জেড। আর এ ভেক্টর যেটা আছে সেটার উপরে এই যে দেখো আই এর সহগ হচ্ছে হলো
এক্স জেড কিউব মাইনাস 2x স্কয়ার ওয়াই জেড মাইনাস সহ কিন্তু এটা হচ্ছে হলো 2y জেড টু দি পাওয়ার 4 এরকম। আমাদের এখন হচ্ছে হলো এইটার কার্ল বের করতে হবে। আমি কার্লটা বের করার জন্য আমি একটু এই দিক থেকে লেখা শুরু করতেছি বা লিখতেছি, যাতে হচ্ছে অনেক লম্বা হয়ে ওইদিকে না যায়। যখন আমরা কার্ল কিভাবে নির্ণয় করি, যখন আই কে নিব প্রথমে সহগুণক পদ্ধতিতে করি আমরা, ঠিক আছে। তো এই যে হচ্ছে আই নিলাম, নেওয়ার পর আই নিলে এই কলাম এবং এই রো বাদ, তাহলে বাদ বাকিগুলো এই যে এই রো থেকে এইটা এই কর্নার থেকে এই কর্নার বাদ, তাইলে এটা দাঁড়াবে হচ্ছে হলো ডেল ডেল ওয়াই 2y z টু দি পাওয়ার 4। এই যে এই দুটার গুণফল, মানে এই কলাম আর এই রো বাদ দেওয়ার পর আই নেওয়ার পর ওর সোজাসুজি ডানে বামে উপরে নিচে যত যা আছে সব বাদ। এটা হচ্ছে এগুলো বাদ চলে গেলে এই চারটা থাকে, এই চারটার মধ্যে এই দুটার গুণফল থেকে এই দুটার গুণফল বিয়োগ, তাহলে বিয়োগ হবে হচ্ছে হলো এই দুটার গুণফল। এই দুটার গুণফল দেখতে পাচ্ছি আমি বিয়োগ, ওই বিয়োগ এই বিয়োগকে কি প্লাস বানাই, মানে এটা এমনিতেই আমার নিয়ম অনুযায়ী হচ্ছে হলো এই দুইজনের গুণফল থেকে এই দুইজনের গুণফল কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে এই দুইজনের গুণফল থেকে যখন বাদ দিব মাইনাস লিখবো, তারপর আবার এদের দুইজনের গুণফল দেখতে পাচ্ছি মাইনাস, তো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে এটা আমি লিখতে পারি ডেল ডেল জেড 2x স্কয়ার y z। এই যে এটা আমাদের মোটামুটি প্রথম পার্ট বসে। এরপরে আমরা সহগুণক পদ্ধতিতে i এর সামনে প্লাস হলে এই j এর সামনে মাইনাস, আবার k এর সামনে কি হবে বলো তো, প্লাস হবে, k এর সামনে প্লাস। এই j নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে হলো এখন j নেওয়ার পর এই j বরাবর কলাম এবং রো সব বাদ, তাই থাকবে এটা আমার কাছে, এটা বাকি আছে, এটা বাকি আছে, এটা বাকি আছে, এটা বাকি আছে, এই চারটা। এই চারটার মধ্যে এই দুইজনের গুণফল থেকে এই দুইজনের গুণফল বিয়োগ, তাহলে হচ্ছে হলো ডেল ডেল x 2y z টু দি পাওয়ার 4 মাইনাস ডেল ডেল এই যে এই দুইজনের গুণফল ডেল ডেল z x z কিউব। এবার কে নিলাম, কে নিলে এইটা এটা আমাদের দেখো আমাদের এখন এই কলাম এই রো বাদ, তাহলে আছে হচ্ছে a a a আর a, তাহলে এই দুইজনের গুণফল থেকে দেখো এই দুইজন এই দুইজন ডেল ডেল x গুণফল থেকে গুণফলটা মাইনাস 2x স্কয়ার y z, এটা দেখো এটা থেকে তুমি বাদ দিতে হবে হচ্ছে হলো এই দুটা বিয়োগ ডেল 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 y, এই যেন এই যেটা কত ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে দিয়ে পারি, এই ডেল ডেল y এই যেটা x z। এই তো এখন আমাদের খালি জাস্ট অপারেশন করতে হবে, অপারেশন করে রেজাল্টেন্ট বাইরে বসাতে হবে। দেখো স্যাররা i কে এখানে দিলাম, এটা y রোগের ডাক্তার, তাহলে এটা হচ্ছে হলো y আছে 2z টু দি পাওয়ার 4 টা কি ধ্রুবক, তাহলে 2z টু দি পাওয়ার 4 ধ্রুবক, y কে y এর সাপেক্ষে y কে করলে 1 প্লাস এটা z রোগের ডাক্তার, তাহলে 2x স্কয়ার y এটা হচ্ছে হলো রোগীর আত্মীয় বলতে পারো ধ্রুবক, আর z টা হচ্ছে হলো কি বলো তো, z এর সাপেক্ষে z কে করলে 1 এই, তারপর j দিলাম এখানে, এটা আসো x এর রোগের, তাহলে এখানে x নাই, তাহলে এটা কত 0 মাইনাস এটা z আছে কিনা, z আছে, দেখো x ধ্রুবক, তাহলে z কিউব কে করলে 3z স্কয়ার, তাহলে হচ্ছে হলো 3x z স্কয়ার, এরকমই এটা আসবে। ঠিক আছে, অনেকগুলো স্যার বুঝি নাই আমি আবার তাহলে এখানে লিখছি যেটা হচ্ছে এটা এই z এর সাপেক্ষে তো x 3z স্কয়ার এরকম। এরপর আসলে প্লাস কে দিয়ে যদি আমি এখানে চিন্তা করি x এর সাপেক্ষে তো এইটুকু করব, বাদ বাকিটা ধ্রুবক। ঠিক আছে, এখানে এটা এই যে এটা ধ্রুবক, এটা চলক, বাদ বাকিটা ধ্রুবক, তাহলে মাইনাস 2yz ইনটু 2x বিয়োগ y এর সাপেক্ষে এখানে কোনো y নেই, তাহলে এটা 0। দেখ তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এটা যে হচ্ছে হলো 2z টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার y, এটা হচ্ছে হলো কি y মাইনাস এটা হচ্ছে 3x z স্কয়ার, ওই মাইনাস এই মাইনাস কে প্লাস বানিয়ে দেব, প্লাস আমি দেখতে পাচ্ছি 3x z স্কয়ার j, আর এখানে আমি দেখতে পাচ্ছি হলো মাইনাস 4xyz, এটা তো শূন্য, 4x মাইনাস ওই মাইনাস এই মাইনাস কে প্লাস কে মাইনাস বানিয়ে দেব, তাহলে 4xyz। এই তো আমাদের হচ্ছে হলো এই কার্লটা বের হয়ে আসছে। ঠিক আছে, এই কার্ল বের করার পর আমাদের এখন হচ্ছে হলো এই বিন্দুতে বসাতে হবে, এত বিন্দুতে 1 এখন কি করতে হবে বলো, এই যে এখানে এটার মধ্যে x আর y যেগুলো আছে এগুলো x y z যেগুলো আছে এগুলোর মধ্যে এই বিন্দুটা বসাতে হবে, তাহলে 1 1 বিন্দুতে এই যে কার্ল অফ a ভেক্টর আমি এখানে মান বসাবো। তো এখানে মান বসালে আমি একটু চাইলে হালকা এটা যদি আমি একটু ছোট করে নিই,
তাহলে আমি এখানেই হয়তো মানটা বসাতে পারবো। মানটা আমরা যদি এখানে লিখবো, জাস্ট আমি এখানে চলো সমান সমান দিয়ে লিখতে, যাতে আমি এখানে মানটা বসাতে পারি। তোমরা এখানে লিখি, হ্যাঁ 2 z এর মান হবে 1 টু দি পাওয়ার 4 প্লাস 2 x হচ্ছে হলো 1 স্কয়ার মাইনাস 1, এই জায়গায় হচ্ছে হলো i। 3x হচ্ছে 1, z হচ্ছে 1 স্কয়ার j মাইনাস 4x এর জায়গায় হবে 1, 4x এর জায়গায় হবে 1, y এর জায়গায় হবে মাইনাস 1, z এর জায়গায় হবে 1। এবার আসা হচ্ছে হলো 2, এখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছি মাইনাস 2 মাইনাস 2, তাহলে এখানে আমি যদি এটা বলি 2 মাইনাস 2i, এরপরে এখানে দেখতে পাচ্ছি 3j প্লাস, বা এখানে মাইনাস আছে প্লাস নাই, মাইনাস, এখানে আবার ছিল মাইনাস 4, ওই মাইনাসে এই মাইনাসকে প্লাস বানিয়ে দিই, তাহলে প্লাস 4k এরকম। তাহলে এটা হচ্ছে 0i, মানে কোনো i নাই, ঠিক আছে। তাহলে 3j প্লাস হচ্ছে 4k। আমার কাছে এটা আসলে যে এই বিন্দুটাকে হচ্ছে এই যে কার্ভ, এখানে j এবং k ক্যাপ আছে, তাহলে এটা একটা হচ্ছে ভেক্টর রাশি। কোথাও যদি ক্যালকুলেশন ভুল না হয়ে থাকে তাহলে আমার ধারণা এটা ঠিক আছে, কোথাও যদি ভুল কি করেছি কিনা দেখতে হবে। আশা করি কোথাও ভুল হয় নাই, ঠিক আছে, ক্যালকুলেশন ঠিক আছে। তাহলে এভাবে যে কোনো ভেক্টর দিলে ওইটার আগে হচ্ছে নরমাল কার্লের সমীকরণটা বের করে ফেলবে, তারপর সেখানে বিন্দুতে মান বসাবে, ঠিক আছে। আর যদি কার্ল শূন্য আসে তাহলে আমরা জানি ওই ভেক্টরটা অঘূর্ণনশীল, আর শূন্য নয় হলে সেক্ষেত্রে হচ্ছে ঘূর্ণনশীল। আচ্ছা, পরের প্রবলেমে চলে যায়। এখানে প্রমাণ করো যে কার্লের ডাইভারজেন্স সবসময় শূন্য। এটা ভালো একটা প্রশ্ন, এই যে কার্লের ডাইভারজেন্স সবসময় শূন্য। তাহলে যে কোনো একটা ভেক্টর ধরে নিচ্ছি, এই a ভেক্টর আমাদের কাছে a ভেক্টর, এটা হচ্ছে তো a ভেক্টরটা ধরে নিচ্ছি axi ayj az k, যে কোনো ভেক্টর বলছে তো এই জন্য আমি আমার মতো একটা ভেক্টর ধরে নিই। এটা কার্ল বের করব, কার্লের ডাইভারজেন্স, কার্ল বের করে ওই কার্লের আবার কি করতে হবে, ডাইভারজেন্স এটা শূন্য দেখাতে হবে। তাহলে কার্ল হবে এটা, তো এটা করার জন্য তোমাকে অবশ্যই হচ্ছে কি নিতে হবে বলো তো, এই যে i ক্যাপ j, এখানে একটু পাশে দিই j ক্যাপ, এখানে k ক্যাপ। তাহলে আমরা প্রথম ভেক্টর নেবলা, তাহলে এটা ডেল ডেল x, এটা হচ্ছে ডেল ডেল y, ডেল ডেল z, ax ay এটা az, মানে দ্বিতীয় ভেক্টরের আমরা i j k এর সহগুলো। এবার কার্লের নিয়ম অনুযায়ী i কে কমন নিলে রো কলাম সব বাদ, তাহলে এই দুইটার বিয়োগফল থেকে যোগ গুণফল থেকে এই দুইটার গুণফল বিয়োগ, তাহলে ডেল ডেল y az, আচ্ছা, আর হচ্ছে মাইনাস ডেল ডেল z ay। এরপর মাইনাস j এর জায়গায় তুমি কি করবে, এখানে এখন দেখো মাইনাস এই j নিলে এই রো কলাম সব বাদ, তাহলে এটা থেকে এটার গুণফল থেকে এটার গুণফল বিয়োগ, তাহলে ডেল ডেল x az বিয়োগ ডেল ডেল z x প্লাস k ক্যাপ ইকুয়াল টু হলো এই দুইটার গুণফল থেকে ay বিয়োগ এই দুইটা ডেল ডেল y x। এখন আমাদের এটা অলরেডি এখানে আমি রেজাল্টেন্ট বের করব না, এটার থেকে এবার এটাকে ডাইভারজেন্স করব। তাহলে ডাইভারজেন্স, কার্লের ডাইভারজেন্স, তাহলে কার্লের ডাইভারজেন্স মানে হচ্ছে হলো এই যে নেবলার সাথে এই ক্রস গুণফলটা হচ্ছে হলো কি করব, এই যে ক্রস গুণ যেটা কার্ল পাইছি, এই যে কার্লের ডট গুণ করব। তাহলে নেবলা আবার হচ্ছে হলো ডেল ডেল x i প্লাস ডেল ডেল y j ডেল ডেল z, এটার সাথে তোমার এই রাশিটা এটা আবার বসাতে হবে, ঠিক আছে। এটা আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে কারণ এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে অলরেডি। তাহলে এটা হবে হচ্ছে i ক্যাপ ডেল ডেল y az বিয়োগ হচ্ছে হলো ডেল ডেল z ay মাইনাস j ক্যাপ
ডেল ডেল এক্স এই যে মাইনাস ডেল ডেল জেড এক্স এই যে মাইনাস কে ক্যাপ ডেল ডেল এক্স এ ওয়াই মাইনাস ডেল ডেল ওয়াই এক্স। এটা ফার্স্ট ব্র্যাকেট শেষ করলাম। এখন যখন ডট করব i এর সাথে i এর ডট, দেখো এই যে i এর সাথে যখন i এর ডট করব i এ কত 1 হয়ে যাবে, তাহলে এটার সাথে এটা ডাইরেক্ট করুন, তাহলে এটা জিনিসটা দাঁড়াবে হচ্ছে হলো ডেল ডেল এক্স, এটার সাথে ব্র্যাকেটে দাঁড়াবে হচ্ছে এইটা ডেল ডেল ওয়াই এজ বিয়োগ হচ্ছে হলো ডেল ডেল জেড এ ওয়াই এরকম কিছু। তারপর y এর সাথে আবার এই যে এটা, তাহলে বিয়োগ হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটার সাথে হচ্ছে ওই যে যে 1 হয়ে যাবে, তাহলে ডেল ডেল ওয়াই, এই ডেল ওয়াই এর সাথে গুণ হবে এটা ডেল, দেখো ডেল এক্স এ জেড বিয়োগ হচ্ছে ডেল ডেল জেড এক্স। দেন আমার এই যে এটার সাথে আবার যখন এটা সরি এটা কি, এটা মাইনাস কেন আসলো, এটা প্লাস লেখা উচিত, এই যে এখানে প্লাস আসলো, এটা প্লাস প্লাস কে, ঠিক আছে। তাহলে দেখো এখানে এটার সাথে এই যে এটার সাথে এবার প্লাস ডেল ডেল জেড, এই ডেল ডেল জেড এর সাথে এখানকার এইটা, তাহলে এটা দাঁড়াবে হচ্ছে ডেল ডেল এক্স এ ওয়াই প্লাস মাইনাস ডেল ডেল ওয়াই এক্স। এই মোটামুটি আমাদের এখানে সমীকরণ যথেষ্ট দাঁড়াই গেছে। এবার আমাদের হচ্ছে কাজ করতে হবে, ওই যে গুণের, দেখো গুণ যে কাজটা আছে সেই গুণের কাজটা আমরা করব, ঠিক আছে। এই প্রশ্নটাকে একটু এদিকে নিয়ে এসে এই পাশে করতেছি, ঠিক আছে। তো এই বা এখানে আমি একটু করতে পারি, এই যে একটা বর্ডার লাইন করছে আমাদের হচ্ছে দেখো বর্ডার লাইন করছে, এইখানে আমি এখান থেকে একটু করি, এই যে এটা এখন যদি গুণ করি তাহলে জিনিসটা দাঁড়াবে হচ্ছে এরকম, এটার সাথেও গুণ হবে, এটার সাথেও গুণ হবে, তাই না। তাহলে এটা হচ্ছে ডেল স্কয়ার এ জেড ডিভাইড বাই ডেল এক্স ডেল ওয়াই বিয়োগ এটা এটার সাথেও গুণ হবে ডেল স্কয়ার ডেল এক্স ডেল জেড এ ওয়াই। আচ্ছা এটা কি, এরপরে এখানে মাইনাস হচ্ছে হলো এই যে এটা এটার সাথে গুণ হবে ডেল স্কয়ার, আমরা এখানে তো এই বরাবর আসা উচিত ছিল, নিচে একটু ছিল, যাক এটা ডেল ডেল ওয়াই এই ডেল এক্স, এটা এটার সাথে গুণ হয়েছে, ও আচ্ছা এখানে এই জেড আছে, তারপর হলো এটা আবার এটার সাথে গুণ হবে, দেখো এটা আবার এটার সাথে গুণ দিলে তখন ভিতরে হচ্ছে মাইনাস, আমি দেখতে পাচ্ছি ডেল স্কয়ার ডেল ওয়াই ডেল জেড এক্স, এখানে একটা দেন, এরপরে প্লাস যে লাস্টটা এইটুকু আমাদের তবে এটা হচ্ছে প্লাস দিয়ে লিখতেছি আমি, সেটা হচ্ছে ডেল ডেল জেড ডেল এক্স উপরে হচ্ছে ডেল স্কয়ার, এটা হচ্ছে এ ওয়াই, আর মাইনাস হচ্ছে এটা আবার এর সাথেও গুণ, তাহলে হচ্ছে ডেল স্কয়ার ডেল জেড ডেল ওয়াই এক্স, এরকম কিছু আসবে। তো আমাদের এখন আরো ক্যালকুলেশন করার জন্য এগুলাকে এবার হচ্ছে জেনারেল ভাবে লিখতে হবে। আমি যদি এখানে ছোট্ট করে লিখি ডেল স্কয়ার এই যে এভাবে লিখে পাশে লিখে দিলাম ডেল এক্স ডেল ওয়াই বিয়োগ ডেল স্কয়ার ডেল এক্স ডেল জেড এ ওয়াই, এই যে মাইনাস মাইনাস এটা ডেল স্কয়ার এ জেড, নিচে ডেল ওয়াই ডেল এক্স, মাইনাস মাইনাসে প্লাস ডেল স্কয়ার ডেল ওয়াই ডেল, এরপরে এই যে এটা প্লাস, এটা হচ্ছে ডেল স্কয়ার এ ওয়াই ডেল জেড ডেল এক্স, প্লাসে মাইনাসে মাইনাস, এই যে এটা এখন ডেল স্কয়ার এ এক্স ডিভাইডেড বাই হচ্ছে ডেল জেড ডেল ওয়াই। এই এখন এখানে একটা ক্লেইরোস থিওরেম বলে একটা থিওরেম আছে, দেখো এই যে ডেল স্কয়ার জেড উপরে আছে এরকম মার্কে আছে, এই যে ডেল স্কয়ার এ জেড, এবং এটার সামনে প্লাস আছে এটার সামনে মাইনাস আছে, তাহলে দুটোটা চলে যাওয়ার সম্ভাবনা আছে কিনা দেখি। এ ডেল উপরে ঠিক আছে, নিচে হচ্ছে ডেল এক্স ডেল ওয়াই, এখানে হচ্ছে ডেল ওয়াই ডেল এক্স,
মানে এই দুটো জিনিস আছে কিন্তু আগে পরে আছে। এটাকে বলা হয় ক্লেইরটস থিওরেম বা ইয়ংস থিওরেম বা শোয়ার্টজ থিওরেম আমার জানা মতে। তো তিনজন থিওরেম এটা বলা হয়, মানে ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়। তো ক্লেইরটস থিওরেমটা হচ্ছে কি, যখন কন্টিনিউয়াস পার্শিয়াল ডেরিভেটিভগুলো কন্টিনিউয়াস হয় তখন সেক্ষেত্রে হচ্ছে হলো এই তোমার যে অপারেটরের যে অংশগুলো আছে সেগুলো হচ্ছে হলো আগে পরে হলে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে মূল বেসিক কথা, ঠিক আছে। এটা ম্যাথের ভাষায় অনেক আরো কমপ্লেক্স সুন্দরভাবে বলানো যাবে। এখন কন্টিনিউয়াস ফাংশন কি, ডিসকন্টিনিউয়াস ফাংশন কি, সেগুলো তো আমি আর যাচ্ছি না। তাহলে এখানে হচ্ছে হলো শুধুমাত্র আমাদের এই যে dx dy মানে del x del y আর del y del x একই কথা, তাহলে এটা কাটাকাটি চলে গেল, ঠিক আছে, ক্লেইরটস থিওরেম থেকে। এরপর দেখো এটা del স্কয়ার ay কোথায় আছে, এই যে এখানে আছে, এটা মাইনাস এটা প্লাস। দেখো del x del z, এটা del z del x, তার মানে এটাও চলে যাবে আগে পরে, নিচেরটা এই যে দুটোটা আগে পরে হলে সমস্যা নেই। এরপর এটা দেখো del স্কয়ার ax del y del z, এই যে এটা প্লাসে এটা মাইনাসে, del স্কয়ার ax del z del y, এই দুটো চলে গেল। তাহলে ওভারঅল কত আসলো, তাই না, 0 তাহলে যে কোনো ভেক্টরের কার্লের ডাইভারজেন্স কত, 0। কার্লের ডাইভারজেন্স কত আসবে, 0 আসবে। এই জন্য হচ্ছে এটা খুবই মজার একটা অঙ্ক, আশা করি সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। একটু ভালো করে বুঝতে হবে, হ্যাঁ, এভাবে ক্যালকুলেশন করে আসলে চলে। এরপরে আসো, এখানে হচ্ছে হলো একটা ভেক্টর রাশি দেওয়া আছে এই ভেক্টরটার এত বিন্দুতে একটা ডাইভারজেন্স বের করতে হবে। প্রথমে ডাইভারজেন্স বের করবা, তারপর ভেক্টরটি ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল গাণিতিকভাবে ব্যাখ্যা করো। এটার কার্ল বের করে সেই কার্লটা দেখবা শূন্য আসে কিনা, ঠিক আছে, এটাই। তো ডাইভারজেন্স বের করার জন্য হচ্ছে কি করতে হবে, এই যে নেবলার সাথে হচ্ছে হলো ভেক্টরের এই ডট গুণ করতে হবে, ঠিক আছে। ডট গুণ করে তুমি অপারেশন করো, ঠিক আছে। এখানে করতে পারবো না, এটা তোমরা করাইতে হবে। del x i cap del y j cap del z k cap, এর সাথে ডট করতে হবে আমার উপরে এটা 2x, এখানে এটা একটা সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দিতে হবে, 2x plus y minus z i plus x minus 2y plus 3 plus x minus y minus z। দেখো এখানে আমাদের যখন ডট গুণ হবে তখন আমরা জানি i এর সাথে i, তাহলে আর থাকে কি del x, এই যে 2x plus y minus z, আর এটার সাথে প্লাসে প্লাস del y মানে এই যে 1 হয়ে যাবে, তাহলে আর থাকে x minus 2y plus 3z। এরপরে থাকবে হচ্ছে হলো এটার সাথে হচ্ছে হলো del z, আর এটা হচ্ছে হলো x minus y minus z। এখন আমরা অপারেশন করব, অপারেশন এই যে এটা x রোগের, তাহলে এগুলো হচ্ছে 0 চলে আসবে, এটা হচ্ছে কি 2 into 1 থাকবে, আর প্লাস আমি এটা দেখতে পাচ্ছি y রোগের, তো এটা 0, এটাও 0, তাহলে এটা থাকবে হচ্ছে হলো মাইনাস এটা, প্লাস আমরা কিন্তু গ্রেডিয়েন্ট করতেছি, এই সরি ডাইভারজেন্স করতেছি। তারপরে এই যে এটা করলে x এর সাথে এটা 0 এটা 0 এটা -1, তাহলে -1 এরকম কিছু থাকতেছে, এটা 0 এটা 0, তাহলে আমাদের দেখো 2 -2 -1, তাহলে এটা -1। তাইলে এখন আমাদের তো এখানে x y z কিছু অবশিষ্ট নাই, তাহলে বিন্দু বসাবো কোথায়, তাহলে এই বিন্দুতে f এর ডাইভারজেন্স কত হবে, -1। আমার যদি ক্যালকুলেশন কোথাও ভুল না হয় তাহলে হচ্ছে কি -1 উত্তর, ঠিক আছে, তোমরা প্রসেস ঠিক রাখবে, ঠিক আছে। আর যদি এখানে x y z কিছু থাকতো তাহলে আমরা এইখান থেকে এই মান বসাই, এটা x এর মান বসাইতাম, এটা y এর মান বসাইতাম, এটা z এর মান বসাইতাম। এবার ভেক্টরটা ঘূর্ণনশীল ছিল কিনা এটা কার্ল বের করতে হবে, ঠিক আছে। কার্ল করতে তোমার যতটুকু হচ্ছে লম্বা করা লাগবে 2, দেখো কার্লটা এটা লম্বা ভেক্টর, তারপর কার্ল করে দিচ্ছি আমি কার্ল f ভেক্টর, এটা হবে নেবলা ক্রস গুণফল f। তো এটা আমার যখন বের করতে হবে আমি এটা কিভাবে বের করব বলো তো তোমরা, এটা হচ্ছে প্রথমে হচ্ছে ওই i ক্যাপ j ক্যাপ k ক্যাপ এভাবে দিয়ে i এর সহগ নেবলার যেগুলো হচ্ছে আমরা জানি del x del y del z। এখন এটা হচ্ছে হলো
2x plus y minus x 2y plus 3z। এখন এই যে কার্ভ বের করতে গেলে ওই যে প্রথমে তুমি কি নিবা i ক্যাপ নিবা, নেওয়ার পর তোমার এই কলাম এই রো বাদ, তাহলে এই দুইটার গুণফল থেকে তুমি এই দুইটার গুণফল বাদ দিবা। তাহলে হচ্ছে ডেল, আমি যেটা সেকেন্ড ব্র্যাকেট দিই, ডেল ডেল y থেকে x minus y minus z। আচ্ছা, বিয়োগ হবে হচ্ছে ডেল ডেল z x minus 2y plus 3z। এরপরে এটা গেল i এর পরে নিব আমরা j, এর আগে নিব একটা মাইনাস, মাইনাস দিলে এরপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখো এটা বাদ চলে যাবে, এটা বাদ চলে যাবে, তখন তোমার থাকবে এটা 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 আর এটা। এই চারটা থেকে এই দুইটা দেখো ডেল ডেল x minus y minus z বিয়োগ এই যে ক্রস দুইটা দেখো ডেল ডেল z 2x plus y minus z। তারপর হচ্ছে প্লাস কে দিয়ে যদি আসি, এবার দেখো কে দিয়ে নেই আমি, এটা কাটা এটা কাটা, তাহলে হচ্ছে এই দুইটার গুণফল দেখো, এই যে আমি ডট দিচ্ছি, এই দুইটার গুণফল থেকে এই দুইটার গুণফল তোমার কি বাদ যাবে। তাহলে এটা ডেল ডেল x minus 2y plus 3z এই বিয়োগ এই দুইটা ডেল ডেল y 2x plus y minus z। আচ্ছা, আমি আশা করতেছি তোমরা বুঝতেছো, আমি অলরেডি হচ্ছিল তোমাদেরকে বুঝিয়েছি কিভাবে কার্ভ করতে হয় আগে, তাই সেখানে ধারাবাহিকতা i কে বাইরে কি বার y এর সাথে যখন করব তখন এটা কি করলো 0 আসবে, কারণ এটা তো y রোগের ডাক্তার, তাহলে এখানে y নাই, আর এটা এর করলে আসবে 1 আর এটা 0, তাহলে হচ্ছে এখানে থাকবে ভিতরে -1 শুধু, এটা তো 0 আর এখানে হচ্ছে -0। ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যাবে না কারণ আমাদের এখনো ফার্স্ট ব্র্যাকেট দিব আমরা 1, এই z কে করলে 0, এরপর হচ্ছে ধরো এই যে এটা যদি আমি সেকেন্ড ব্র্যাকেট আরেকটু নিতে চাই তাহলে এটাই করলে z এর সাপেক্ষে করলে এটা 0, এটাও 0, তাহলে এটা কত 3z টাকে করলে 3, তাহলে এটা হচ্ছে 0 0 প্লাস হচ্ছে 3। এই এটা দাঁড়ালো হচ্ছে শুধুমাত্র আমাদের এখানে i ক্যাপ গেল। এবার j ক্যাপের পালা, j ক্যাপ আমি একটু শর্টকাট করি, এভাবে এগুলো না লিখে, এটাও লেখা দরকার ছিল না, -1 থেকে এটা হচ্ছে -3, তাহলে -4 ভিতরে কত -4i, এটা ডাইরেক্ট একদম লিখে ফেলা যায়। এভাবে আমি ডাইরেক্ট না লিখলেও অ্যাট লিস্ট তো হচ্ছে এটা করা যায় যে i ক্যাপ এখানে হচ্ছে কত -1 0, এখানে হচ্ছে কত -3, এরপর আসো মাঝখানে মাইনাস j ক্যাপ, এখন x এর সাপেক্ষে করলে এটা কত 1, এটা কত 1, এটা যদি 1 হয় এটা কত বলো তো, x এর সাপেক্ষে এটা হচ্ছে যদি করি আমি, দেখো এই যে এটা 1 আসবে, এটা 0 0 আসবে, তাহলে এটা কত বলো তো, তাহলে আমি এটা বলতে পারি হলো শুধু 1 বিয়োগ এই যে z এর সাপেক্ষে করলে এটা 0 এটা 0 এটা 1, তাহলে মাইনাস ও এই -1, এটা এই -1 এই মাইনাসের সাথে মিলে +1 হয়ে যাবে, এরকম কিছু আমার কাছে মনে হচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে মাইনাস এরকম আসলো, আবার দেখি এখানে যদি হচ্ছে প্লাস কে যদি হয়, কে তো এই যে এখানে x এর সাপেক্ষে এটা 1, এগুলো সব 0, তাহলে 1 মাইনাস এদিকে আমি দেখতে পাচ্ছি y এর সাপেক্ষে করলে এটা 0 এটা 0, তাহলে এটা 1, ঠিক আছে। তো আমার হিসাব অনুযায়ী এরকম আসলো, ঠিক আছে। তো এটা আমি দেখি এটা 3z তো না, এখানে এই যে 3z, ঠিক আছে 3z আছে, জি এর এখানে 3z একটা আছে 3z। আচ্ছা যাক, এখন 3z কে আর কোথাও ছিল না, ছিল কোথায় যেন একটা ছিল, এই দুইটার একবার গুণফল ছিল না, এই দুইটার গুণফল কোনটা, ডেল ডেল x 3z এখানে লিখি নাই কেন কোথাও, এখানে লিখছি, এই যে লিখছি। তো যাই হোক এটা তো 0 আসতেছে এমনি তো ওভারঅল, তাহলে এখানে দেখিয়েছিল এটা হচ্ছে -4i, এরপর হচ্ছে এটা -2j, আর এটা হচ্ছে 0। তাইলে যেহেতু ভেক্টরটা কি আসে না বলতো, মান কিন্তু এটা 0 না,
এটা অশূন্য, হ্যাঁ, এই জন্য এটা অবশ্যই কি ঘূর্ণনশীল। এটা কি ঘূর্ণনশীল, কথা কি ক্লিয়ার? আমার এখানে এটা আসলো, তারপর একবার উত্তরটা আমি মিলে দেওয়ার চেষ্টা করি। আমাদের সেখানে মানে বইটা আছে, এই বই থেকে আমি প্রশ্ন দিচ্ছি, কোন বই থেকে দিচ্ছি বলে দিচ্ছি। একটু তোমরা দাও, স্যার একটু মিলাই দেই, তাইলে তোমাদের জন্যই সুবিধা হবে। এটা কোন ভেক্টর ছিল? এফ ভেক্টর না, এফ ভেক্টর। এই এফ ভেক্টরে এফ ভেক্টরটা তো পাচ্ছি না স্যার, এটা কোত্থেকে দিছিলাম আমি নিজেই ভুলে গেছি। এক্স 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 সরি এফ 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 যদি একটা ভেক্টর হয়, এটা এখানে আসলে নাই স্যারের কাছে। তো তোমরা একটু উত্তরটা মিলাইও, স্যারের কোথাও ক্যালকুলেশন ভুলে নেই, প্রসেস ঠিক আছে, নলেজ ঠিক আছে, কিন্তু কোথাও যদি ক্যালকুলেশনটা ভুল হয়ে যায় সেটা তোমরা একটু কারেকশন করে নিও। উত্তরটা মিলে দিতে পারলাম না। তারপরে চলে এরপরে আরেকটা প্রবলেম আছে, এই যে বলছে ABC এর কোন মানের জন্য ভেক্টরটি অঘূর্ণনশীল হবে। অঘূর্ণনশীল মানে হলো কার্ল শূন্য হবে। কি হবে? কার্ল শূন্য। তাহলে এদের কার্ল বের করতে হবে। কার্ল বের করে হলো তোমাকে এই ABC এর মান বের করতে হবে। তাহলে এটা একটা যথেষ্ট কনসেপচুয়াল ম্যাথ। তো কার্ল হবে কি নেবলা এই ক্রস ভি ভেক্টর। এটা তো ডেল ডেল এক্স ও ভালো, আমি আর ডিরেক্ট লিখছি না ওখানে এগুলো মানগুলো, আমি এখানে ডিরেক্ট বসাই দেব। আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ del del x del del y del del I এর সহগ এই যেটা -4x - 3y + az, এটা হচ্ছে হলো bx + 3y + 5z এরকম। আর এখানে এটা হচ্ছে 4x + cy + 3z। এখানে abc মান বের করতে হবে যখন ভেক্টরটা অঘূর্ণনশীল। অঘূর্ণনশীল মানে কি? কার্লের মান শূন্য হবে। তাহলে এখান থেকে আমরা কার্ল বের করে সেটা কত ধরবো? শূন্য ধরবো। আচ্ছা কিভাবে দেখি একটু, লম্বা হবে হয়তো। এখানে যখন আমি আই ক্যাপ নিলাম কমন, আই ক্যাপ নেওয়ার পর আমার এখান থেকে দেখো এই এটা বাদ, তাহলে আমার থাকবে হচ্ছে হলো এখানে আমি যদি হচ্ছে হলো সেকেন্ড ব্র্যাকেট দিই, এটা হচ্ছে এই দুটা থাকতেছে, এই দুটা থেকে এই দুটা বিয়োগ, তাহলে ডেল ডেল ওয়াই 4x + cy 3z এই দুটা থেকে এই দুটা ডেল ডেল z bx + 3y + 5z। আই এর পরে এবার যাবে হচ্ছে -j। জে যখন নিব তখন হচ্ছে এইটা এটা বাদ, রো কলাম বাদ, সোজাসুজি জে এর সোজাসুজি ডানে বামে উপরে নিচে যা আছে বাদ। এই দুটা দেখো ডেল ডেল x 4x + cy + 3z বিয়োগ হচ্ছে হলো এটা থেকে এটা ডেল ডেল z -4x - 3y + az প্লাস কে কে ক্যাপ যদি নেই আমি এই দেখো কে ক্যাপ নিয়ে, কে ক্যাপ নিয়ে এই যে কে ক্যাপ নিলে এই সোজা কলাম এদিকে রো বাদ, তাহলে এই চারটা থেকে দেখো ডেল ডেল x এটা bx + cy bx + 3y 3y + 5z বিয়োগ হবে হচ্ছে হলো যে এটা বাদ এই দুটা ডেল ডেল y -4x - 3y + az এরকম কিছু। এবার অপারেশন কমপ্লিট করতে হবে। কিভাবে আমাদের অপারেশন কমপ্লিট হবে আমরা বলো? এবার অপারেশন কমপ্লিট করব আমরা এদের এই দেখো আই, এই যে আই ক্যাপ y এর সাপেক্ষে করলে এটা 0, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, তাহলে এটা থাকবে শুধু এখানে থাকবে শুধু c, y এর সাপেক্ষে করলে c * 1 বিয়োগ এই যে এখানে দেখি z এর সাপেক্ষে করলে এটা 0, এটা 0, এটা হচ্ছে 5 * 1 এই এরকম কিছু একটা আসবে।
তাহলে মাইনাস জে জে যখন করব x এর সাপেক্ষে করলে এটা দিয়ে x 1 হয়ে যাবে, তাহলে 4 × 1 4 × 1 এটা 0 এটাও 0, এরপর বিয়োগ মাঝখানে, তাহলে বিয়োগ হচ্ছিল এখানে কি আসবে দেখি, যেটার সাপেক্ষে তো এটাও 0 এটাও 0, তাহলে এটা 0 হলে এটা আসবে a × 1। এখানে আমি কোথাও ভুল করছি? ঠিক আছে, এখানে প্লাস, এই প্লাস দেখো প্লাস a × 1, যেটার সাপেক্ষে যেটা করলে 1 আসবে a, তাহলে মাইনাস a, তাহলে এটা মাইনাস প্লাস k। এবার আসলে k ক্যাপিটালটা এই যেটা x এর সাপেক্ষে করলে এটা হবে b × 1, এটা 0 এটা 0, তাহলে বিয়োগ যেটা দেখি y এর সাপেক্ষে করলে এটা 0 এটা 0, আর এটা করলে চলো -3 × 1, তাহলে -3 × 1 মানে -3, ওই -3 এই মাইনাসের সাথে মিলে প্লাস কত এই 3 হয়ে গেল এরকম। তাহলে এটা দাঁড়াচ্ছে হলো দেখো c - 5 i cap minus 4 - a j cap plus b plus 3 into k cap। এখন আমরা যদি হচ্ছে হলো এই যে c - 5i minus 4 - a j cap plus b plus 3 k cap এগুলা এটা আসে, এইটা ইকুয়াল টু কত 0 শর্ত অনুযায়ী, যেহেতু অঘূর্ণনশীল 0। এবার একটু মনে রাখো একটা জিনিস, মনে রাখো i j k এর এই মানগুলো কি হইতে পারে না বলো তো, একক মানে একক ভেক্টর তো, যার কারণে চলে এগুলোর মান এক, কখনো শূন্য হবে না, তার মানে এটা শূন্য হবে না, এটাও শূন্য হবে না, এটাও শূন্য হবে না। তো এখানে a একটা রাশি a একটা রাশি a একটা রাশি, এগুলো অ্যাকচুয়ালি তিনটা রাশির যোগফল না, তিনটা রাশির কি যোগফল। অনেকগুলো আছে মাইনাস, এখানে প্লাস একটা আছে, মাইনাস একটা আছে, ভাই মাইনাসকে এখানে প্লাস দিয়ে সামনে মাইনাস দিয়ে এভাবে লিখে দিলেই কি এটাও একটা কি এভাবেই হচ্ছিল, এইভাবে লেখা যাবে। তাহলে এটা হচ্ছিল কি তিনটা রাশির যোগফল। এখন তিনটা রাশির যোগফল দেখেন, যেহেতু i j k এগুলো একক ভেক্টর, এগুলো মান শূন্য হবে না, তাইলে এই তিনজনের যোগফল শূন্য হইতে হইলে এটাও শূন্য হতে হবে, এটাও শূন্য হতে হবে, এটাও শূন্য হতে হবে, মানে i j k এর সহগগুলো সব শূন্য হতে হবে। অনেকে বলে স্যার দুইটা শূন্য হইলে একটা শূন্য না হইলে তখন তো এটা শূন্য আসবে না। তিনটা ভেক্টর রাশির যোগ বিয়োগ যদি তোমার শূন্য হতে হয়, তাইলে i j k এর প্রত্যেকটার সহগ কত হইতে হবে, শূন্য হইতে হবে। প্রত্যেকটার সহগ শূন্য হলে তবেই হচ্ছে ওই তিনটার যোগফল হচ্ছে শূন্য আসবে। কথা বুঝছো? তাহলে i এর সহগ যদি শূন্য হয় তাহলে এখানে লিখতে পারো তোমরা এটা এভাবে সহগ সমীকৃত করে পাই, সহগ সমীকৃত করে পাই, এইটাই ডাইরেক্টলি লিখতে পারো। সহগ সমীকৃত করে পাই c - 5, এটা তাহলে কত হইতে হবে শূন্য, তাহলে সুতরাং c = 5। তারপর হচ্ছে হলো এই যে এটা b + 3 এটাও শূন্য হইতে হবে, তাহলে সুতরাং b = -3। এরপর হচ্ছে হলো এটা, সরি এই যে এখানে একটা ছিল তো, এটা হচ্ছে -4 - a, এটা কত, এটা 0 হইতে হবে, তাহলে বা -4 - a 0, সুতরাং a = 4, a = কত 4। তাহলে a এর মান 4, b এর মান -3, c এর মান 3 হলে তবেই হচ্ছে হলো এই যে উপরের ভেক্টরটা কি হবে বলো তো, অঘূর্ণনশীল হবে। এভাবে করতে পারো তোমরা, ঠিক আছে? আশা করি এটা পারবে ইনশাআল্লাহ। এরপরে আর কোনো প্রশ্ন আছে? এটা একটা বাতাসের বেগ ভেক্টর দেওয়া আছে, এই বাতাসের বেগ ভেক্টরটার ঘূর্ণন ছিল কিনা কার্ল বের করতে হবে। কি বের করতে হবে? কার্ল। ঘূর্ণন ছিল কিনা, বাতাসে কোনো ঘূর্ণন ছিল কিনা। এখানে দেখো কার্ল একই নিয়মে করবে, কোথাও কোনো কিছু নাই, চেঞ্জেস নাই, খালি জাস্ট দেখবে এই যে cos x যেখানে আছে, আচ্ছা এটা sin x cos x এগুলো আছে, তো এগুলা থাকার কারণে অনেকের কাছে জটলা হয়ে যাইতে পারে। আমি sin x কে করলে cos x কে করলে -sin x এরকম আমি করাইছি, তারপর আমি এটা একটু করে দিই, অনেক লম্বা হচ্ছে ভিডিও কতক্ষণ হয়েছে অলরেডি, 1 ঘন্টা 23 মিনিট অলরেডি। তোমরা অনেকেই বিরক্ত, কারণ এই টপিকের উপরে এত লম্বা ভিডিও কেউ দিবে না, আরো শর্ট ভিডিও। তো আমি হচ্ছে অনেকগুলো প্রবলেম করাচ্ছি, তো বুঝে করাতে হচ্ছে, এই জন্য হচ্ছে একটু টাইম বেশি লাগবে। আমরা এখানে বেগ ভেক্টরটাকে লিখি, এই যে কার্ল বের করব, কেন ঘূর্ণন আছে কিনা কার্ল থেকে জানা যাবে। তাহলে i cap j cap k cap del x del y del z। দেখো এখানে এই যে এটা v এর হচ্ছে i এর সহগগুলো হচ্ছে হলো এই যে y² cos x plus z cube।
2y sin x minus 4 আমি দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে হলো 3x z স্কয়ার প্লাস। যখন কার্ভ বের করবো আগে নিয়মগুলোতেই ফলো করবো আমরা। আই যখন নিলাম, তারপর একটা থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, এটা বাদ এটা বাদ, তাহলে এই দুইটার গুণফল ডেল ডেল y 3x z স্কয়ার প্লাস বিয়োগ এটা ডেল ডেল z 2y sin x minus 4। এরপরে আসা হচ্ছে আই নেওয়ার পর এবার নিব জে ক্যাপ নেওয়ার পর জে নিলে এই কলাম এই রো বাদ, তাহলে এই দুইটার গুণফল থেকে এই দুইটার গুণফল বিয়োগ, তাহলে ডেল ডেল x 3x z স্কয়ার প্লাস এটা থেকে এটা বিয়োগ ডেল ডেল z y স্কয়ার cos x প্লাস z কিউব। এরপরে আসো প্লাস কে ক্যাপ, কে ক্যাপ হচ্ছে হলো এই কে ক্যাপ নিলে এটা বাদ এটা বাদ, তাহলে এই দুইটার গুণফল দেখো ডেল ডেল x 2y sin x minus বিয়োগ হচ্ছে হলো এটা যেহেতু এটা বাদ, তাহলে এটা বিয়োগ ডেল ডেল y, এটা হচ্ছে হলো y স্কয়ার cos x প্লাস z। আশা করি দেখা যাচ্ছে, না দেখা গেলে একটু কষ্ট করে তোমরা একটু দেখে নিও। হ্যাঁ দেখা যাচ্ছে। তো আমি এখন যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে হলো এখানে অপারেশনটা করি, আমি কমপ্লিট করি, তাহলে আমাদের এখন হবে হলো এই দেখো স্যার আই ক্যাপ নিলাম, এই y এর সাপেক্ষে করলে এখানে কোনো y নাই সব, তাহলে এটা কত 0 বিয়োগ z এর সাপেক্ষে করলে এখানে কোনো z নাই, এগুলো এটা 0, তাহলে দেখো এটা পুরোটা 0 চলে আসছে। যে নিলে এখানে x এর সাপেক্ষে এখানে x আছে কিন্তু একটা, তো x যেহেতু আছে এই যে x আছে, x কি করলে 1 আসবে x এর সাপেক্ষে 3z স্কয়ার, আর এটা হলো 0 আসবে, তাহলে অ্যাকচুয়ালি 3z স্কয়ার ইনটু 1, তাহলে এটা 3z স্কয়ার আমি লিখতে পারি বিয়োগ এই যে মাঝখানে বিয়োগ এই যে z স্কয়ার z এর সাপেক্ষে, তাহলে এটার মধ্যে কোনো z নাই, তাহলে এটা 0, এটা হচ্ছে 3z স্কয়ার হবে, ওই যে dz equal to z to the power n, তাহলে nz n minus 1 এই সূত্র অ্যাপ্লাই করতে হবে, তাহলে এটা হবে হচ্ছে হলো 3z স্কয়ার, তাহলে এটা 3z স্কয়ার। আচ্ছা প্লাস এই যে k নিলাম, k নেওয়ার পর আমি এটা x এর সাপেক্ষে, তাহলে এখানে x আছে কিনা আছে, sin x কি করলে কি cos x, sin x কে কি করলে বলো cos x, তাহলে sin x x এর সাপেক্ষে sin x হলো cos x, তাহলে cos x 2y cos x, এটা আর x এর সাপেক্ষে 4 কে করলে 0, তাহলে এটা বিয়োগ এই যে এটা। এবার তুমি চিন্তা করে যে y এর সাপেক্ষে y কে করলে cos x তো হচ্ছে কি থাকবে ধ্রুবক, cos x ধ্রুবক, y কে করলে 2y, তাহলে এটা হচ্ছে এরকম আসছে, আর z কে করলে 0, তাহলে আমি দেখি এখানে ব্যাপারগুলো দেখো 0 থেকে 0 গেলে এটা পুরো 0 হয়ে গেছে মাইনাস, মানে যে i ইনটু 0 মানে হচ্ছে 0, তাহলে এটা ওভারঅল আমরা 0 লিখতেই পারি নাকি পারি না 0, এখানে j ইনটু এটা 0 মাইনাস 0, এখন প্লাস k নেওয়ার পরে যে 2y cos x, এটা হচ্ছে 2y cos x বিয়োগ, তাহলে এটা 0, তাহলে ওভারঅল সব 0। তাহলে দেখো এই যে বাতাসের যে বেগ ভেক্টরটা আছে ওইটার কার্ল কত আসলো, 0 আসছে, যেহেতু কার্ল 0 আসছে তার মানে ওই বাতাসের ঘূর্ণন ছিল, ঠিক আছে, সরি ঘূর্ণন ছিল না, মানে আমরা জানি ঘূর্ণনশীল হয় কখন, যখন হচ্ছে মান 0 না হয়, এখন তো মান 0 চলে আসে, তাহলে এটা অঘূর্ণনশীল ছিল, ঘূর্ণন ছিল না। এবার আসে পরে এরকম একটা এই প্রবলেমগুলো করা উচিত, আমি না করাইতে পারলে হচ্ছে সময় বেঁচে যেত, তারপর আমি করিয়ে দিচ্ছি, অনেকে এই টাইপের প্রবলেম দেখে ঘাবড়ে যাও। এগুলো হচ্ছিল ডিফারেন্সিয়েশনের হচ্ছিল পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে এই ম্যাথগুলো মিলে, কিন্তু কিছু ম্যাথ আছে এই যে অবস্থান ভেক্টরের আর ভেক্টরের আর কি অবস্থান ভেক্টরের, যেগুলো হচ্ছে পূর্ণ অন্তরীকরণ ছাড়া মিলবে না, ঠিক আছে, এরকম টাইপের কিছু প্রবলেম আমাদের হায়ার ম্যাথ বইগুলোতে আছে, যেগুলো হচ্ছে তোমাদের এখানে হচ্ছিল দরকার নেই, ঠিক আছে। আসলে হচ্ছিল ওই যে পূর্ণ অন্তরীকরণ করতে হলে তোমাকে কি করতে হবে, 2 বার অন্তরীকরণ করতে হবে, হ্যাঁ, মানে একটাকে বাইরে রেখে একটাকে ধ্রুবক বিবেচনা করে অন্যটাকে চলক, আর একটাকে চলক বিবেচনা করে অন্যটাকে কি ধ্রুবক। এবার
দেখো এখানে হচ্ছে হলো কথাটা কি ভুল বলছি, মানে একটাকে ধ্রুবক বিবেচনা করো, অন্যটাকে চলক। আবার যেটাকে ধ্রুবক বিবেচনা করছো পরে আবার সেটাকে হচ্ছে প্লাস দিয়ে সেটাকে হচ্ছে হলো চলক বিবেচনা করে অন্য যেটাকে তুমি চলক মনে করছিলে ওটাকে আবার ধ্রুবক মনে করতে হবে, এরকম আর কি। ওই কথাটাই বলতে চাইছি। আর এখানে যে আর দেখতে পাচ্ছ, এই যে আর, এই আর ভেক্টরটা অবস্থান ভেক্টর, মানে ধরো এটা এক্স ভেক্টর, ওয়াই ভেক্টর, জেড ভেক্টর, এই যে এটা। তো আমাদের এটা যদি হয় এটা হচ্ছে আর ভেক্টর, এই আর ভেক্টরটা এই যে 1/r, তো এই আর এর মান কত? r, আমরা জানি √x² + p y² + z²। এটা যদি হচ্ছে আমরা এখান থেকে দেখো এটাকে এভাবে লিখে যায় না, x² + y² + z², এটা টু দি পাওয়ার হাফ, রুটটাকে উঠে। আচ্ছা, তাহলে 1/r মানে কি? 1/r মানে হচ্ছে হলো, তাহলে এটা হচ্ছে হলো আমাদের এটার সাথে হচ্ছে হলো এই করতে হবে কি 1/r, সাধারণ গুণফল 1/r। এটা কি সাধারণ গুণফল? হ্যাঁ, সাধারণ গুণ। তাহলে সাধারণ গুণ হলে এটা হচ্ছে হলো যে 1/r নেবলার সাথে হচ্ছে ধরো এই যে এটা নেবলা, আমি নেবলার মানটা এখানে লিখে ফেলি। তোমরা জানো তো নেবলা del x i প্লাস del y j প্লাস del z। এখানে x² + y² + z²। এখন এখানে যখন এটা আসলো এটা আমরা সাধারণভাবে এটা 1/1 মানে এই যে যখন 1/, হবে তাহলে এটার সামনে একটা কি আছে বলো তো? মাইনাস আছে। তাহলে আমরা যখন এটাকে লিখবো এখানে আমি এটাকে 1/, না লিখে ডিরেক্ট হচ্ছে হলো কি এখানে -½ লিখে দিতে পারি না। 1/, এটা মানে হচ্ছে হলো কি ওইটার উপর পাওয়ারটা জাস্ট এই যে মাইনাস হয়ে যাবে। তুমি বলো স্যার এটা বুঝলাম না। 1/x² কে আমরা কি জানি? x ইনভার্স 2 লেখা যায় যে ওইভাবে আর কি, ঠিক আছে? তাহলে 1/½ কে লিখবো আমরা x⁻², এই যে এটা, ঠিক আছে? তো এই যে এটা 1/, এটা এই যে এই জায়গা 1/, লেওয়া আছে, তো 1/r, তার মানে 1/r মানে হচ্ছে হলো এই 1/এটা, এটার এই যে এটা ইনভার্স। এখন এটাকে হচ্ছে হলো আমরা কি করতে হবে? এদের সবার সাথে হচ্ছে হলো এই যে del x i এর সাথে এটা গুণ করতে হবে, x² + y² + z² মাইনাস, তারপর প্লাস হচ্ছে এখানে একটা i ক্যাপ আছে, প্লাস হচ্ছে হলো del y x² + y² + z², এখানে হচ্ছে হলো কি তারপর হচ্ছে হলো প্লাস হচ্ছে এইটা del z। দেখো এটা নরমাল গুণ তো, এখানে i যে এটা থাকবে, তারপর del z এই যে এখানে x² + y² + z², এখান থেকে আবার মাইনাস এই। তারপর যেহেতু আমি এটা x এর সাপেক্ষে করছি, প্রথমে তোমাকে চিন্তা করতে হবে এটা কিভাবে কি করতে পারি আমরা। হ্যাঁ, আমাদের এখানে হচ্ছে হলো যে ইনভার্সগুলো আছে, খেয়াল করো ইনভার্স কত? হাফ, তাই না? তো ইনভার্স হাফ পেলে এটাকে প্রথমে তুমি হচ্ছে হলো এই যে মানে আমাদের এই রাশিগুলোর কথা বুঝিও, কিন্তু এখানে আমাদের r/r³ এই যে এটা ইকুয়াল টু r/r³ এটা প্রমাণ করতে হবে। আমাদের আর ভেক্টরটা আবার আনতে হবে একবার ঘুরে ফিরে, ঠিক আছে? তো আমাদের এই জায়গায় এটা হচ্ছিল যখন আমি এটাকে করব, এই যে পাওয়ারটা কোথায় চলে আসবে বলো তো? x এর সাপেক্ষে যখন এটাকে করব, x এর সাপেক্ষে এটাকে করলে তখন আমাদের হচ্ছে হলো এই যে পাওয়ার হাফ যেটা আছে সেটা সামনে চলে আসবে। এভাবে চলে লেখা যায় না? হাফ যদি এভাবে লিখে যায় তাহলে এরপরে আমাদের কাজ হবে হচ্ছে হলো এদিকেও, এখানে আমাদের এই যে x² + y² + z², এটা এভাবে লিখে দিলাম। কিন্তু এরপর আবার উপরে হাফ -1, দেখো ওই যে n, কিন্তু এটা কি শুধু x? এটা শুধু x না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। এটাকে যদি আবার অন্তরীকরণ করতে হয়, ঠিক আছে, এটাকে আবার অন্তরীকরণ কোনো দেখো, যেমন তুমি যদি ddx এর সাপেক্ষে sin 5x দেখো, এটাকে তুমি 5 cos x লিখবা, এটা ঠিক আছে, cos 5x, কিন্তু এটা কি 5x টা কি শুধু x না, এটা আলাদা একটা রাশি, x এর সাথে সম্পর্কযুক্ত, তো এটাকে আবার করতে হবে। ঠিক এখানেও সেম কনসেপ্টটা ইউজ করতে হবে। তাইলে এখানে হচ্ছে কি করতে হবে? দেখো এটা যেহেতু এই যে আবার অনেকে বলবে এটা বুঝি নাই, তাহলে এই যে পাওয়ার সামনে আসছে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়েছে, কিন্তু হচ্ছে এবার আসো আবার যখন এটাকে করব, এবার এই যে এইটুকুকে এটাকে যখন করব তখন আমার এটা x
x স্কয়ারটা 2x আসবে আর হচ্ছে হলো এখানে i ক্যাপ থেকে যাবে y স্কয়ার 0 z স্কয়ার 0 এখানেও ঠিক সেম এদিকে দেখি যদি এই যে মাইনাস সামনে চলে আসবে তাহলে মাইনাস হাফ একটা সামনে চলে আসবে আমি দেখতে পাচ্ছি মাইনাস যখন সামনে চলে আসবে এরপর হচ্ছে এটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার এটা হচ্ছে হলো হাফ মাইনাস 1 হবে এরপর হচ্ছে আবার এটা যেহেতু x না এটাকে আবার করলে তখন y এর সাপেক্ষে তো এটা 0 হয়ে যাবে এটা 2y আর এটা হচ্ছে হলো এই মাইনাস আবার সামনে চলে আসলে এটাও মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস হাফ সামনে চলে আসবে এরপর হচ্ছে হলো z এর সাপেক্ষে তো এটা x স্কয়ার y স্কয়ার প্লাস z স্কয়ার এটা দিয়ে এটাকে তোমাকে হচ্ছে হলো আগে ওই যে মাইনাস হাফ মাইনাস 1 তারপর হচ্ছে হলো আমাদের এখানে মনে রাখতে হবে z এর সাপেক্ষে করতে তাহলে এটা 2z এরপর একটা এখানে কি আছে k ক্যাপ আছে তো k আছে k থাকবে তো আমাদের এখানে ছিল i ক্যাপ ছিল এখানে একটা j ক্যাপ ছিল তো এই এখন আসো এই 2 কেটে দেওয়া আছে তাহলে এইটা দাঁড়াচ্ছে হলো এই আমি সব জায়গা থেকে মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে মাইনাস x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার যদি এই যে এটা উপরের এই জিনিসটা হচ্ছে হলো মাইনাস 3/2 মাইনাস কত আমি দেখতে পাচ্ছি 3/2 তাহলে এই জিনিসটা হচ্ছে মাইনাস 3/2 দেখো এরকম কিছু মাইনাস 3/2 তো মাইনাস 3/2 এটাকে আমি যদি কমন নিয়ে ফেলি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে থাকবে মাইনাস কমন নিয়ে ফেললে এখানে ব্র্যাকেটে থাকতেছে এই যে xi প্লাস এই যে এটাও কিন্তু সেম এই যে 3/2 তাহলে এটা আমি কমন নিয়ে ফেলছি সবগুলো থেকে এটা কমন নিয়ে ফেলছি হাফ সহ কমন নিতে পারি ও সরি হাফ সহ কমন নেওয়া যাবে না কারণ এটা হাফ এই যে এখানে 2 এই 2 কাটা এই 2 কাটা দেখো ঠিক সেম ভাবে তাহলে x এটা হচ্ছে হলো আমি দেখতে পাচ্ছি এটা yj মাইনাস যেহেতু কমন নিয়েছে তাহলে মাইনাস প্লাস হয়ে গেছে প্লাস হচ্ছে হলো ওই যে এইটা দেখতে পাচ্ছি আমি z কি দেখো আর এটা আমরা জানি হচ্ছে হলো ওই যে r ভেক্টর দেখো ওই যে এটা তো এটা r ভেক্টর কিন্তু এটা কি এটাকে একটু সুন্দর করে আমি একটু ছোট করে লিখি তাহলে তোমাদের জন্য বুঝাইতে আমার সুবিধা হবে এই জিনিসটা আমি এখন কিভাবে কি করতে পারি এই যেটা মাইনাস তো একটা মাইনাস থাকবে এটাকে আমি লিখতে পারি না যে হচ্ছে হলো এরকম এই 1/x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার এটা এই 3/2 এরকম তো লেখা যায় ইনটু হচ্ছে এটা আমি তাহলে লিখে দিচ্ছি এটা r ভেক্টর এটা কি r ভেক্টরটা চলে আসছে এখন এই জায়গায় এটা কিন্তু r এর মান এটা সরি এটা r এর মান না r এর মান হচ্ছে কোনটা দেখতে যে টু পাওয়ার তাহলে এটাকে আর একটু ভেঙে আমি এভাবে লিখতে পারি না x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার এটাকে হচ্ছে আমি এভাবে লিখতে পারি হাফ ইনটু 3 হাফ ইনটু কি 3 এইটা হচ্ছে হলো তাহলে আমি এটা হচ্ছে হলো ইনটু হচ্ছে r ভেক্টর এভাবে আর এই যে মাইনাস 1 এই জায়গায় দেখতে এইটা কি এটা হচ্ছে r এর মান এই যে ছোট r এর মানটা আমি এখানে লিখছি শুধু r তাহলে এই জায়গায় r টু দি পাওয়ার কিউব এই যে r কিউব লিখে দেওয়া যায় এই যে এইটুকু হচ্ছে r ইনটু কিউব এই যে এটা ইনটু r ভেক্টর তাহলে এটা দাঁড়াচ্ছে হলো কি মাইনাস r ভেক্টর ডিভাইড বাই হচ্ছে r কিউব দেখো তাহলে আমাদের প্রমাণটা হচ্ছে কি এই যে মাইনাস r ভেক্টর ডিভাইড বাই r কিউব প্রমাণ দিয়েছে না এবার তুমি সেম ভাবে একদম সেম প্রসিডিউর মেইনটেইন করে এটা করো এই যেটা এটা করো এটা এখন যখন করবা তখন হচ্ছে r কিউবটা কত হবে এই যে এটা কিউব r কিউব r হচ্ছে হলো কত এটা r কিউব মানে তাহলে কত r কিউব সমান হবে হচ্ছে হলো এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার টু দি পাওয়ার হাফ তো ইনটু আর একটা 3 তার মানে এটা ছিল এত 3/2 x স্কয়ার প্লাস y স্কয়ার z স্কয়ার এটা ছিল কি উপরে 3/2 এই জিনিসটাকে নেবলার সাথে তুমি আসলে কি করবা নরমাল গুণ করবা নেবলার সাথে নরমাল গুণ এরকম ঠিক নেবলার সাথে নরমাল গুণ করে এইরকম করে ঠিক অপারেশনটা করবা তাইলেই হচ্ছে হলো কি হয়ে যাবে বলো তো আমাদের সবার এটাকে সবার সাথে এনে দিবা তারপর হচ্ছে হলো কি এই যে পাওয়ারটাকে সামনে আনবা দেখো পাওয়ার প্রত্যেকবার x এর সাপেক্ষে করতে গেলে এটা পাওয়ারটাকে সামনে আনবা এটা বসবে তারপর হচ্ছে আবার যেহেতু এটা x না ও এটা বসবে এরপর এটা থেকে আবার -1 বাদ যাবে এরপর যেহেতু এটা শুধু x না তাহলে এটাকে আবার এই যে ব্র্যাকেটের ভিতরটাকে আবার অন্তর্গ্রহণ করতে হবে তাহলে x এর সাপেক্ষে 2x আসবে এটা শূন্য এটা শূন্য x এর সাপেক্ষে এরপর হচ্ছে আবার কি মাইনাস ওই যে z টা করতে হবে প্লাস দিয়ে z কমন নিয়ে z টা করলে মানে x এর সাপেক্ষে y এর সাপেক্ষে যখন করবে তুমি তখন এটা হচ্ছে এটা সামনে আসবে তারপর এটা বসবে তারপর আবার হচ্ছে কি এটা থেকে পাওয়ার 1 বাদ যাবে এরপরে আবার যেহেতু এটা y না শুধু তাহলে এটাকে আবার y এর সাপেক্ষে ব্র্যাকেটের ভিতরে আবার করতে হবে তাহলে এটা হচ্ছে এরকম কি 0 0 এটা 2y আসবে এই যে এই লাইনের মতো 2 0 0 এটা 2y 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 0
কোন লাইন যেন, এই যে এই লাইনগুলোর মতো, এই লাইনটার মতো আসবে, ঠিক আছে? এরকম একদম প্রসেসটা সেম প্রসেসে করে আসো, তারপর দেখো যে অটোমেটিক এই যে 3r, এইটা 3r ইনটু r ভেক্টর চলে আসবে, মানে হলো এরকম আসবে একটা 3x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, এই যে হাফ ইনটু হলো কি xi প্লাস yj প্লাস zk, এইরকম কিছু আসবে। এটা আসা মানে হচ্ছে এটা 3r আর এটা হলো কি r ভেক্টর, এরকম। জাস্ট আমি তোমাদেরকে এটা ফর্মুলা বাতাই দিলাম, এবার তোমাদের কাজ হচ্ছে এটাকে কি করা, ঠিকঠাক মতো করা। আর এরপরে আমাদের আরেকটা ভেক্টর ছিল, আর আরেকটা প্রশ্ন মনে আছে, এই যে এটা হচ্ছে আজকে একটা এরকম একটা প্রশ্ন করছিলাম একটা, এই যে এটা যে কোনো কার্লের ডাইভারজেন্স শূন্য, কার্লের কি ডাইভারজেন্স শূন্য, এটা যেরকম সত্য, এই জিনিসটা যেই কোনো ভেক্টরের কার্ল করবা ওই কার্লের ডাইভারজেন্স বের করলে শূন্যই পাবা আজীবন। এখানেও ঠিক সেম এরকম একটা জিনিস আসছে, এই যে এটা হচ্ছে হলো ফাই এর, এটা হচ্ছে হলো কি নরমাল গুণ, তাহলে এটা গ্রেডিয়েন্ট, ফাই এর গ্রেডিয়েন্টের কার্ল, তাইলে যে কোনো স্কেলার রাশির গ্রেডিয়েন্টের কার্ল সর্বদা শূন্য। এটা কি বলতে পারি বলতো, যে কোনো স্কেলার রাশির গ্রেডিয়েন্টের কার্ল হচ্ছে কি শূন্য, এটাই প্রমাণ করতে হবে। তো আমাদের প্রথমে হচ্ছে কি ওই এটা একদম সেম আজকের ওই ইয়াটার মতোই ক্লেরটস ইয়া দিয়ে করতে হবে, কি থিওরেম দিয়ে। দেখো আমরা প্রথমে করব কি, এটা হচ্ছে এই যে নেবলা ফাই, তো তাহলে ডেল ডেল এক্স আই ক্যাপ ডেল ডেল ওয়াই জে ক্যাপ ডেল ডেল জেড কে ক্যাপ ফাই। এখন ডেল ডেল এক্স ফাই আই ক্যাপ, এটা সবার সাথে গুণ হবে, ডেল ডেল ওয়াই ফাই জে ক্যাপ ডেল ডেল জেড কে ক্যাপ ফাই কে ক্যাপ। এই তো আমাদের প্রথম কাজটুকু শেষ। এটার গ্রেডিয়েন্ট বের করার পর এই গ্রেডিয়েন্টের কি করতে হবে, কার্ল করতে হবে। এই যে দেখো ঠিক সেম ভাবে গ্রেডিয়েন্টের কার্লটা করতে হবে আমাদেরকে। তো প্রথমে আমরা জানি এবার কি নিতে হবে, আই জে কে, ওকে। নেওয়ার পর আমাদের কাজ কি, ওই যে নেবলারগুলো ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, ঠিক আছে। দেন হচ্ছে হলো তোমাকে এই যে এটা আসতে হবে, এই যে এখান থেকে এই যে আই এর সহগ এটা ডেল ফাই ডিভাইড বাই হচ্ছে ডেল এক্স, এই যে এটা। তারপর এটা সহগ যে সহগ হচ্ছে ডেল ফাই ডেল ওয়াই, এর হচ্ছে ডেল ফাই ডেল জেড। এইটুকু করার পর এরপর তোমাকে হচ্ছে কাজ হচ্ছে শুধু কি করবা, এই বাকি কাজটুকু, মানে হচ্ছে এখন আই জে কে নিয়ে ঠিকঠাক মতো আগানো। আই নিলে এবার দেখো আই যদি আমি নেই, ব্রেকেট দিতে পারি, না দিলে কোনো সমস্যা নেই। আচ্ছা ব্রেকেট দিলাম, তাহলে ব্রেকেট সেকেন্ড ব্রেকেট দিয়ে এবার চিন্তা করো যে আই নিলাম, এটা বাদ এটা বাদ, তাহলে এই দুইটা গুণফল থেকে এই দুইটা গুণফল বাদ, তাহলে ডেল ডেল ওয়াই ইনটু হচ্ছে আমার এখানে ডেল ফাই ডেল জেড, এটা থেকে বিয়োগ যাবে এটা, তাহলে ডেল এই যেটা ডেল ডেল জেড ইনটু হচ্ছে ডেল ফাই ডিভাইড বাই ডেল ওয়াই, এটাকে এরপর আই এর পর মাইনাস জে নিব, জে নেওয়ার পর এই যে এটা বাদ, তাহলে এটা থাকবে হচ্ছে ডেল ডেল এক্স ইনটু হচ্ছে ডেল ফাই ডেল জেড। এরপর এটার সাথে এটা বিয়োগ হচ্ছে ডেল ডেল জেড ইনটু হচ্ছে ডেল ফাই ডিভাইড বাই হচ্ছে ডেল এক্স প্লাস কে ক্যাপ, কে হচ্ছে এটা। তো এই জিনিসটা ছিল এই দুটা বিয়োগ, দেখো ডেল ডেল এক্স ইনটু হচ্ছে ডেল ফাই ডিভাইড বাই হচ্ছে ডেল ওয়াই, বিয়োগ হবে এটা, বিয়োগ হচ্ছে ডেল ডেল ওয়াই ইনটু ডেল ফাই ডেল এক্স। এখন আমাদের এরপরে কাজ কিন্তু সোজা, এই যে আই এর পর এটা দেখো এটা আস্তে আস্তে হচ্ছে ডেল স্কয়ার ফাই ডেল ওয়াই ডেল জেড। এরপর হচ্ছে এরকম এই আমাদের একটু কোথাও কি ভুল হচ্ছে, আমরা কার্ল করতেছিলাম ফাই কার্ল কার্ল কার্ল
ভুল কি কোথাও হচ্ছে কিনা, ভুল কোথাও হচ্ছে, আই জে কে এগুলো তো নেওয়া লাগবে, ঠিক আছে। আচ্ছা দেখি, এটা আমরা ছিল এই যে এটা আসলো, এরপরে এইটা গুণ করছি, ডেল স্কয়ার ফাই এই যে ডেল জেড ডেল ওয়াই। ঠিক সেম ভাবে আমি দেখি এখানে মাইনাস এই যে এটা এই দুইটা গুণ করলে ছিল ডেল স্কয়ার ফাই, মাইনাসটা কেন দিলাম এখানে ভিতরে তো মাইনাস হবে না, এই দুইটা স্কয়ার করলাম, তাহলে নিচে হবে দাঁড়াবে ছিল ডেল এক্স ডেল জেড, এরপর হচ্ছে বিয়োগ এই যে ডেল স্কয়ার ফাই ডেল জেড ডেল এক্স, এই এরপর ছিল এই যে প্লাস কে, এই লাইনটা প্লাস কে, এটা হচ্ছিল ডেল স্কয়ার ফাই, নিচে হচ্ছিল ডেল এক্স ডেল ফাই, ডেল এক্স ডেল ফাই ডেল ওয়াই, এটা হচ্ছে বিয়োগ ডেল স্কয়ার ফাই ডিভাইড বাই হচ্ছিল ডেল ওয়াই ডেল এক্স। এরপরে আসো এই যে উপরেরটা সেম, দেখো ডেল ওয়াই ডেল জেড, এটা ডেল জেড ডেল ওয়াই আমরা জানি ক্লেরক্স থিওরেম বা ইয়ংস থিওরেম বা শোয়ার্টজ থিওরেম থেকে আমরা বলতে পারি হচ্ছে এইটা একই, তাহলে এটা বিয়োগ এটা মানে আই হচ্ছে কি অ্যাকচুয়ালি 0 মাইনাস 0 মাইনাস, এরপর এখানেও দেখো সেম এটা এই যে জেড এক্স জেড ডিজেড ডেল জেড ডেল এক্স, এটা হচ্ছে ডেল এক্স ডেল জেড আগে পরে আর কি, জাস্ট ওই যে ক্লেরক্স থিওরেম অনুযায়ী হচ্ছে দুটোটা সেম জিনিস, আগে পরে, এটা কোনো সমস্যা, এটাকে চাইলে আমি আগে লিখতে পারবো, তাহলে এটাও 0 হয়ে যাবে, তাহলে এখানে এটা কিন্তু জে আছে, তাহলে মাইনাস জে ইনটু হচ্ছিল 0 মাইনাস 0, তারপর হচ্ছিল মানে 0 মাইনাস 0 বলতেছে না, 0 হয়ে গেছে, এটা 0 হয়ে গেছে, এটা হয়ে গেছে 0, এটাও 0 হয়ে গেছে, মানে এটাও 0 হয়ে গেছে, এটাও 0 হয়ে গেছে, এইটা এখন এই যে প্লাস কে দিয়ে দেখি আসে কিনা 0, এই যে দেখো এইটা আর এটাও সেম, এই যে তাহলে এটাও 0, তাহলে ওভারঅল দেখো সবগুলো 0 গুণ করলে 0 তো আসবে, তাহলে যেই কোনো ভেক্টর রাশিকে যেই কোনো স্কেলার রাশি, যে কোনো স্কেলার রাশির গ্রেডিয়েন্ট করলে তুমি কার্ল কত পাবে? 0 পাবে। ক্যালকুলেশন বুঝে গেছে সবাই নাকি বুঝে নাই? দেখি আর আছে কিনা ম্যাথ, অনেক লম্বা ভিডিও। আচ্ছা, এটা আমাদের ফেসবুক গ্রুপ, তোমরা এখানে জয়েন হতে পারো, তোমাদের ফ্রেন্ডদেরকে এখানে ইনভাইট করতে পারো, ঠিক আছে ভাই। আমি এই ভিডিওতে অনেকগুলো হচ্ছে হলো ক্যালকুলাসের ম্যাথ নিয়ে আলোচনা করার ট্রাই করলাম। যারা বিস্তারিত শিখতে চাও বা অনেকগুলো হচ্ছে হলো প্রবলেম হচ্ছে হলো জানতে চাও, সব ধরনের আমি ম্যাথ এখানে করানোর চেষ্টা করলাম। তোমরাও চেষ্টা করবে প্র্যাকটিস করে করে নিজের আয়ত্তে আনার জন্য। একদিনে পারবে না, অনেকে আবার এগুলো চলে 1 ঘন্টায়ও পেরে যাবা। তো এক একজনের দক্ষতা এক একজনের কাছে, ঠিক আছে। তো আমার সময় লাগতো অনেক বেশি, আমি স্টুডেন্ট অবস্থায় হচ্ছিল মিডিয়াম মানের স্টুডেন্ট ছিলাম। আমার কাছে সবসময় মনে হইতে হচ্ছিলো টাইম বেশি দিতে হবে। তো যাদের বেশি টাইম লাগবে তারা বেশি টাইম দিয়ে শিখে ফেলবা। আমার ভিডিও দেখে যদি তোমরা উপকৃত হও তাহলে আমার জন্য, আমার ফ্যামিলি মেম্বারদের জন্য বেশি বেশি দোয়া করবা। আর আরেকটা ব্যাপার, কোথাও যদি ভুল পরিলক্ষিত হয় কমেন্ট সেকশনে জানাবে। আর ভুল হলে, আর যদি থিওরিটিক্যালি কোনো কিছু ভুল পড়ে কখনো, কমেন্ট সেকশনে জানাবে, আমি জানার চেষ্টা করবো যে আসলে আমি ভুল পড়িয়েছি কিনা, ঠিক আছে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আল্লাহ হাফেজ।